শরৎকালে এক মঙ্গলবারের সকালে বেকার স্ট্রিটে একটা দামি ঘোড়ার গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন ইউরোপ বিখ্যাত দুজন লোক। একজন চেহারা লম্বা চওড়া, ঈগল পাখির মতন চোখ, দুইবার ব্রিটেনের প্রধানমন্ত্রী, স্বনামধন্য লর্ড ব্যালিঙ্গার। আরেকজন হলেন রাইট অনারেবল ট্রেলাউনি হোপ, এই মুহূর্তে যিনি ইউরোপ সংক্রান্ত দপ্তরের সেক্রেটারি এবং দেশের উদীয়মান রাজনীতিবিদদের মধ্যে সবার আগে। কাগজপত্র ছড়ানো সোফার উপর পাশাপাশি বসলেন দুজন। ওদের চোখ মুখে একটা দুশ্চিন্তার ছাপ। তাদের মুখ দেখে অতি সহজেই বোঝা যায় যে রীতিমতন জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে জড়িয়ে পড়ায় বাধ্য হয়ে দুজনকে সরাসরি আসতে হয়েছে আমাদের আস্তানায়। ছাতার হাতির দাঁতের বাঁটটা শক্ত করে আঁকড়ে ধরেছিলেন প্রধানমন্ত্রী মহাশয়। নার্ভাস হয়ে নিজের গোঁপ ধরে টানাটানি করছিলেন ইউরোপিয়ান সেক্রেটারি, আর চঞ্চল আঙুলে নাড়াচাড়া করছিলেন ঘড়ির চেনের শিলমোহরগুলো। হ্যালো মিস্টার হোমস, আজ সকালে 8টার সময় চুরিটা আবিষ্কার করার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী মশাইকে খবরটা দিই আমি, আর আর তারই প্রস্তাব মতো দুজনে এসেছি আপনার কাছে। পুলিশকে জানিয়েছেন? না মশাই, আমরা জানিনি এবং জানানো সম্ভব নয় আমাদের পক্ষে। পুলিশকে জানানো মানেই দুদিন বাদে জনসাধারণকে জানানো। ঠিক এই জিনিসটাই আমরা এড়িয়ে যেতে চাই। কিন্তু কেন স্যার? কেননা যে দলিল সম্পর্কে আমরা এসেছি তা খুবই গুরুত্বপূর্ণ। এমনই বিরাট তার গুরুত্ব যে একবার যদি প্রকাশ পায় তাহলে অতি সহজে চরমতম মুহূর্তের মধ্যে গিয়ে পড়বে সারা ইউরোপ এবং আরো জটিল হয়ে উঠবে তার বর্তমান পরিস্থিতি। আমি আবার বলছি, এই বিপর্যয়ের সম্ভাবনা খুবই বেশি। বেশি কি, এই ব্যাপারের ওপর শান্তি অথবা যুদ্ধ নির্ভর করছে বললেও বাড়িয়ে বলা হয় না। রীতিমতো গোপনতার সাথে দলিল উদ্ধারের চেষ্টা না করলে কোনোদিনই তা উদ্ধার করা যাবে না। কেননা এই জিনিস যারা নিয়েছে তাদের আসল উদ্দেশ্যই হলো এর বিষয়বস্তু সর্বসাধারণে প্রকাশ করে দেওয়া। বুঝলাম। মিস্টার ট্রেলাউনি হোপ, কি রকম পরিস্থিতির মধ্যে ও দলিলটি অদৃশ্য হয়েছে তা যদি হুবহু বলেন তো উপকার হয় আমার। অল্প কয়েকটি কথা দিয়েই তা বলা যায় মিস্টার হোমস। দলিলটা আসলে এক বিদেশি রাজার একটা চিঠি, পেয়েছিলাম ওই 6 দিন আগে। চিঠিটা এমনই গুরুত্বপূর্ণ যে কোনোদিনই আমার আয়রন সেভে তা রেখে যাওয়া নিরাপদ মনে করিনি। প্রতিদিন সন্ধ্যার সময় সঙ্গে করে এনেছি হোয়াইট হল টেরেসে আমার বাড়িতে। চিঠিপত্র, দলিল, দস্তাবেজ বই নিয়ে যাওয়ার জন্য একটা ডেসপ্যাচ বক্স আছে আমার শোবার ঘরেই। এই ডেসপ্যাচ বক্সেই চাবি দিয়ে রেখে দিতাম চিঠিটাকে। গত রাত্রে এই বাক্সতেই ছিল চিঠিটা, এ বিষয়ে আমি একেবারে নিশ্চিত। ডিনারের পোশাক পরার সময় বাক্সটা খুলেছিলাম, চিঠিটাকে ভেতরে দেখেছিলাম তখনও, কিন্তু আজ সকালে দেখি তা উধাও হয়েছে। আমার ড্রেসিং টেবিল আয়নার পাশেই সারা রাত ছিল ডেসপ্যাচ বক্সটা। আমার ঘুম পাতলা, আমার স্ত্রীরও তাই। আমরা দুজনেই শপথ করে বলতে রাজি আছি সারা রাত ঘরের মধ্যে তৃতীয় কোনো প্রাণী ঢোকেনি। তা সত্ত্বেও আবার আমি বলছি চিঠিটা উধাও হয়েছে বাক্সের ভেতর থেকে। ডিনার খেয়েছিলেন কখন? 7:30টায়। শুতে গিয়েছিলেন কখন? থিয়েটারে গেছিলেন আমার স্ত্রী, তার অপেক্ষায় বসেছিলাম কিছুক্ষণ। ওই 11:30টায় আমরা শুতে গেছিলাম। তাহলে দাঁড়ালো এই যে পুরো 4 ঘন্টা অরক্ষিত অবস্থায় পড়েছিল ডেসপ্যাচ বক্সটা, তাই তো? সকালে আমার বাড়ির পরিচারিকা আর সারাদিনে আমার স্ত্রীর যে পরিচারিকা, তাদের ছাড়া আর কাউকেই আমার ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয় না। এরা প্রত্যেকেই খুব বিশ্বাসী এবং বেশ কিছুদিন ধরে রয়েছে আমাদের কাছে। তাছাড়া ওদের মধ্যে কারোর পক্ষেই জানা সম্ভব নয় যে দপ্তরের সাধারণ কাগজপত্র ছাড়া আর বেশি মূল্যবান দলিল থাকতে পারে আমার ডেসপ্যাচ বক্সে। চিঠিটার অস্তিত্ব কে কে জেনেছিল? বাড়ির মধ্যে কেউ নয়। আপনার স্ত্রী নিশ্চয় জেনেছেন? না মশাই, আজ সকালে কাগজটা খোয়া যাওয়ার আগে পর্যন্ত স্ত্রীকে কিছুই বলিনি আমি। আজ সকালের আগে এ ব্যাপার সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করিনি আমার স্ত্রীর কাছে। উনি অনুমান করতে পেরেছিলেন কি? না মিস্টার হোমস, উনি তা পারেননি, আর কারোর পক্ষে সম্ভব ছিলও না এটা অনুমান করার। এর আগে আপনার কোনো দলিল খোয়া গিয়েছিল? না মশাই। এই চিঠির সম্বন্ধে আর কে কে খবর রাখেন সারা ইংল্যান্ডে? ক্যাবিনেটের প্রত্যেক মেম্বাররাই জানেন। গতকালই এ খবর দেওয়া হয়েছিল তাদের।
ক্যাবিনেট মিটিংয়ে যারা জয়েন করেন তাদের প্রত্যেককে এই খবর গোপন রাখার জন্য প্রমিস করানো হয়। তখন কি ভাবতেও পেরেছিলাম যে এর কয়েক ঘন্টার মধ্যে আমি নিজেই খুইয়ে বসবো এই জিনিস। প্রবল নিরাশায় দুমড়ে মুচড়ে বিকৃত হয়ে ওঠে তার মুখ। দুহাতে চুল ধরে টানতে লাগলেন উনি। পরের মুহূর্তেই ফিরে এলো তার গুরু গম্ভীর স্বর। ক্যাবিনেটের মেম্বার ছাড়া এ সম্বন্ধে জানেন দপ্তরের 2 জন কি খুব সম্ভব 3 জন অফিসার। ইংল্যান্ডে আর কেউই জানে না মিস্টার হোমস। এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আপনি। কিন্তু সাগরের ওপারে? আমার বিশ্বাস এই চিঠি যিনি লিখেছেন তিনি ছাড়া আর কেউ এটা দেখেননি। আমার দৃঢ় ধারণা মিনিস্টারদের মানে অফিসের কাউকেই এ কাজের ভার তিনি দেননি। অল্পক্ষণের জন্য কথাগুলো মনে মনে একটু সাজিয়ে নিল হোমস। আচ্ছা, এবার স্যার আরও বিশদভাবে একটা কথা জিজ্ঞেস করব। এই দলিলটা কিসের এবং এটা হারানোর জন্য কি কি সমস্যায় পড়তে পারেন? সবকিছু আমায় একটু খুলে বলতে হবে। মিস্টার হোমস, লেফাফাটা লম্বা আর পাতলা, ম্যানম্যানে নীল রং, গুড়িমারা একটা সিংহের ছাপ আছে, লাল গলায় শিলমোহরের ওপর। ঠিকানাটা লেখা হয়েছে গোটা গোটা বলিষ্ঠ অক্ষরে। এসব খুঁটিনাটি ব্যাপারে পরে আসছি। সবার আগে বলুন চিঠিটা কিসের? এ প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না, এবং এ তথ্যের প্রয়োজন আছে বলে আমার মনেও হয় না। যেসব ক্ষমতার অধিকারী হওয়ায় আপনার এত সুনাম, তার সাহায্যে আমার বর্ণনা মতো লেফাফা এবং তার মধ্যেকার কাগজপত্র যদি উদ্ধার করে আনতে পারেন, তাহলেই জানবেন আপনার দেশের জন্য একটা আপনি বিশাল বড় উপকার করলেন। আমাদের ক্ষমতায় যা কুলোয় সেরকম একটি পুরস্কার পাবেন আপনি। এই দেশের সবচেয়ে কর্মব্যস্ত মানুষদের মধ্যে আপনারা দুজনেও আছেন, আর খুব গরিব লোক হলেও অনেকেই দেখা করতে আসে আমার সঙ্গে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, এ ব্যাপারে আমি আপনাদের সাহায্য করতে পারবো না। এ সাক্ষাৎকার আর টেনে নিয়ে গেলেও শুধু সময় নষ্টই করা হবে। চমকে লাফিয়ে উঠলেন প্রধানমন্ত্রী। কোটরে বসা 2 চোখে দপ করে একটা আগুন জ্বলে উঠল। এই চোখের সামনে কতবার কুঁকড়ে এতটুকু হয়ে গেছে গোটা ক্যাবিনেটটা। এসব আমি বরদাস্ত করি না। স্যার, একটু শান্ত হন, একটু এদিকে আসুন। প্রধানমন্ত্রী নিজের রাগ সংযত করে উঠে গেলেন ঘরের অন্য প্রান্তে। গোপনে কিছু সলা পরামর্শ করে আবার এসে বসলেন সোফার উপর। মিনিট খানেক কি তারও বেশি হবে। চুপচাপ বসে রইলাম সবাই। আচ্ছা, সমস্ত তথ্যই আপনাদেরকে দেব। না বললে হয়তো আপনাদেরকে অপমান করা হবে। এত দূর থেকে যখন এসেছি তখন ভরসা না করে উপায় নেই। আমি আপনার সাথে একমত স্যার। আপনার এবং আপনার সহকর্মী ডক্টর ওয়াটসনের সততার উপর সম্পূর্ণ ভরসা করে সবই আমি বলবো। আপনাদের দেশপ্রেমের উপরে আস্থা রাখছি আমি। এ ব্যাপার একবার প্রকাশ পেলে যে চরমতম দুর্ভাগ্য ঘনিয়ে আসবে এই দেশের উপর, তার চেয়ে বেশি আর কিছু আমি কল্পনাতেও আনতে পারছি না। নিশ্চিন্ত মনে আমাদের বিশ্বাস করতে পারেন আপনি। চিঠিটা এসেছে একজন বিদেশি রাজার কাছ থেকে। সম্প্রতি এদেশের উপনিবেশ সংক্রান্ত কয়েকটি পরিস্থিতিতে বেশ খানিকটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন উনি। চিঠিটা লেখা হয়েছে তাড়াতাড়ি এবং সম্পূর্ণভাবে তার নিজের দায়িত্বে। খোঁজ খবর নিয়ে জানা গেল এ ব্যাপার সম্পর্কে তার মিনিস্টাররাও কিছু জানেন না। চিঠিটা কিন্তু লেখা হয়েছে এমন ভঙ্গিমায়, বিশেষ করে এর কয়েকটি কথা এমনই আক্রমণাত্মক যে এই চিঠি একবার কাগজে ছাপা হয়ে গেলেই অত্যন্ত বিপজ্জনক মনোভাবের সৃষ্টি হবে এ দেশে। এ বিষয়ে কোনো সন্দেহই নেই আমার। ফলাফলটা এমনই গেঁজে উঠবে যে কোনো রকম দ্বিধা না করেই বলছি, এই চিঠি প্রকাশ পাওয়ার 7 দিনের মধ্যেই মহাযুদ্ধে জড়িয়ে পড়বে আমাদের দেশ। খাতায় খসখস করে একটা নাম লিখছিল হোমস। খাতা থেকে সেই কাগজের টুকরোটা ছিঁড়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল হোমস। এক্স্যাক্টলি, ইনিই বটে। এবং এইটাই সেই চিঠি যার পরিণাম হয়তো কোটি কোটি টাকা জলে যাওয়া আর লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাওয়া। এই চিঠিটাই হারিয়েছি। চিঠি যিনি পাঠিয়েছিলেন তাকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। গোপন হরফে লেখা এই সংকেত টেলিগ্রাম চলে গেছে তার কাছে। উনি হয়তো চান চিঠিটা ছাপা হোক। না মিস্টার হোমস, না। কাজটা যে মাথা গরম হয়ে গিয়ে ঝোঁকের মাথায় অত্যন্ত অবিবেচকের মতো করে ফেলেছেন,
তা যে এর মধ্যে উনি বুঝতে পেরেছেন তা বিশ্বাস করার মতো জোরালো কারণ আমাদের আছে। এ চিঠি প্রকাশ পেলে আমরা যে চোট পাব তার চাইতেও প্রচন্ড আঘাত গিয়ে পড়বে ওর নিজের দেশের উপর। তাই যদি হয় তাহলে বলুন তো, এই চিঠি সর্বসমক্ষে প্রকাশ পাক এরকম আগ্রহ কার থাকতে পারে? এই জিনিস লোপাট করা বা ছাপানোর অভিসন্ধি যদি কারো মনে জেগে থাকে, তবে তার মূল কারণটাই বা কি? মিস্টার হোমস, তাহলেই তো আমাকে বেজায় উঁচু দরের আন্তর্জাতিক কূটনীতির এখতিয়ারে এনে ফেললেন। ইউরোপীয় পরিস্থিতি যদি একটু বিবেচনা করে দেখেন তাহলেই কিন্তু মোটিভ অনুমান করতে মোটেই বেগ পেতে হবে না আপনাকে। সারা ইউরোপটা এখন একটা সশস্ত্র শিবিরে পরিণত হয়েছে। এদের মধ্যে দুই জাতির একটা জোট আছে সামরিক শক্তির, মোটামুটি সমতা রক্ষা করছে এরাই। পাল্লা ধরে বসে রয়েছে গ্রেট ব্রিটেনে। এই দুই রাষ্ট্রের একটার সঙ্গে যদি যুদ্ধে নামে গ্রেট ব্রিটেন, তাহলেই জোটের অপর রাষ্ট্রটির পরম প্রাধান্য নির্ধারিত হয়ে যায়। তারা যুদ্ধে যোগদান করলেই বা কি, না করলেই বা কি, বুঝেছেন তো? জলের মতো। তাহলে এই রাজ্যের শত্রুরাই চাইছে চিঠিটা সংগ্রহ করে ছাপিয়ে দিতে, যাতে তাদের দেশ আর আমাদের দেশের মধ্যে ফাটল ধরে, এই তো? ইউরোপের যে কোনো বড় চ্যান্সেলারিতে অর্থাৎ অ্যাম্বাসি সংলগ্ন অফিসে পাঠিয়ে দিলেই হলো। এই মুহূর্তে চিঠিটা খুব সম্ভব এইরকম কোনো চ্যান্সেলারির অফিসেই আছে। মিস্টার ট্রেলাউনি হোপের মাথা ঝুঁকে পড়ল বুকের ওপর। আলতো করে সান্ত্বনার ছলে তার কাঁধের ওপর হাত রাখলেন প্রধানমন্ত্রী। মাই ডিয়ার, এ তোমার নিছক দুর্ভাগ্য। এই জন্য কেউই অপরাধী করতে পারে না তোমাকে। এমন কোনো সাবধানতা বাকি ছিল না যা তুমি অবহেলা করেছ। মিস্টার হোমস সব তথ্যই তো পেলেন। এবার বলুন তো আমাদের করণীয় কি? আপনি তাহলে মনে করেন এই চিঠি উদ্ধার না হলে যুদ্ধ হবেই? আমার মনে হয় সে সম্ভাবনা খুবই বেশি। তাহলে স্যার যুদ্ধের জন্যই প্রস্তুত হন। এ কি বলছেন মিস্টার হোমস? ঘটনাগুলো ভেবে দেখুন স্যার। চিঠিটা যে রাতে 11:30টার পর নেওয়া হয়নি তা সহজেই বোঝা যায়। তার একমাত্র কারণ এটাই যে এইমাত্র শুনলাম মিস্টার হোপ আর তার স্ত্রী দুজনেই সেই সময় থেকে চুরি ধরা পড়ার সময় পর্যন্ত ঘরের মধ্যেই ছিলেন। তাহলে এই জিনিস উধাও হয়েছে গতকাল সন্ধ্যা 7:30 থেকে 11টার মধ্যে। খুব সম্ভব 7:30টার পরেই কোনো সময়। এ কথা বললাম এই কারণে যে চিঠিটা যেই নিক না কেন সে নিশ্চয় জানত ডিসপ্যাচ বক্সেই আছে দলিলটা। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব তা হস্তগত করে ফেলাটাই তার পক্ষে স্বাভাবিক। আচ্ছা স্যার, এরকম গুরুত্বপূর্ণ একটা দলিল যদি ওই সময় উধাও হয়ে গিয়ে থাকে, তাহলে বলুন তো এখন তা কোথায় থাকতে পারে? চিঠিটা কাছে রেখে দেওয়ার কোনো কারণ নেই কারোরই। এই জিনিস যারা চায় তাদের কাছেই চটপট পৌঁছে দেওয়া হয়েছে দলিলটা। এখন বলুন তো এদের পিছু নেওয়ার বা পিছু নিয়ে তাদের পেরিয়ে যাওয়ার কোনো সুযোগ কি আমাদের আছে না নেই? চিঠি চলে গেছে আমাদের নাগালের বাইরে। মিস্টার হোমস যা বললেন তা খুবই যৌক্তিক। বেশ বুঝতেই পারছি, বাস্তবে কি এই ব্যাপার আমাদের হাতের বাইরে। নিছক তর্কের খাতিরে আমরা যদি ধরেই নিই দলিলটা সরিয়েছে পরিচারিকা বা বাইরের কেউ, সেরকম সম্ভাবনা নেই। দুজনেরই বয়স হয়েছে এবং যেটা করে দেখেছি তারা সত্যি বলছে। আপনার মুখেই শুনলাম আপনার ঘরটা 3 তলায়, বাইরে থেকে সে ঘরে ঢোকার কোনো পথ নেই এবং ভেতর থেকেও অলক্ষিতে কারোর পক্ষে উঠে আসা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই বাড়ির কেউ নিয়েছে চিঠিটা। চোর মহাপ্রভু চিঠিটা নিয়ে যাবে কার কাছে? আন্তর্জাতিক গুপ্তচর আর সিক্রেট এজেন্টদের একজনের কাছে। এদের সংখ্যা বেশি নয় এবং তাদের প্রত্যেকের নামের সাথে পরিচয় আছে আমার। এই পেশার মাথা বলতে 3 জন। আমার তদন্ত শুরু হবে ওই 3 জনকে দিয়েই। প্রত্যেকের ঘাঁটিতে গিয়ে আমায় দেখতে হবে তারা হাজির আছে কি না। একজন যদি নিপাত্তা হয়, বিশেষ করে কাল রাত থেকে যদি সে উধাও হয়ে গিয়ে থাকে, তাহলেই দলিলটা যে কোন দিকে গেছে সে সম্বন্ধে কিছু হদিশ পাওয়া যাবে। কিন্তু সে নিপাত্তাই বা হবে কেন? চিঠিটা নিয়ে লন্ডনের কোনো এম্বাসিতে পৌঁছে দিলেই কাজ শেষ হয় তার। অবশ্য এমনটা হতেও পারে, আবার নাও হতে পারে। না, আমার তা মনে হয় না।
এই ধরনের এজেন্টরা স্বাধীনভাবে কাজ করে এবং অ্যাম্বাসির সঙ্গে এদের সম্পর্ক প্রায় ক্ষেত্রেই বিশেষ মোলায়েম হয় না। আমার তাই বিশ্বাস। আপনি ঠিক বলছেন মিস্টার হোমস। এরকম একটা মূল্যবান দলিল সে নিজের হাতে পৌঁছে দেবে হেডকোয়ার্টারে। আপনার কাজের গতি পদ্ধতি খুব চমৎকার বলেই মনে হচ্ছে আমার। হোপ, ইতিমধ্যে এই একটা দুর্ভাগ্যের জন্য আমাদের অন্যান্য কাজে অবহেলা করা মানায় না। সারাদিনে নতুন কোনো পরিস্থিতি উদয় হলে আপনাকে খবর দেব, আর আপনিও আপনার তদন্তের ফলাফল জানাবেন নিশ্চয়ই। বাতাসে মাথা ঠুকে অভিবাদন জানিয়ে গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন দুই রাজনীতিবিদ। ওরা চলে যাওয়ার পর নীরবে পাইপটা ধরিয়ে নিল হোমস। তারপর গম্ভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। সকালে কাগজটা খুলে একবার চাঞ্চল্যকর খুনের সংবাদে ডুবে গিয়েছিলাম আমি। খুনটা হয়েছে গত রাত্রে লন্ডন শহরে। ঠিক এমনই সময় বিকট চিৎকার করে তরাক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠল আমার বন্ধুটি। তারপর পাইপটা নাবিয়ে রাখলো ম্যান্টেল পিসের ওপর। ঠিক, এ রহস্যের মুখে পৌঁছানোর এর চাইতে আর ভালো পথ নেই। পরিস্থিতি বেপরোয়া হলেও হতাশ হওয়ার কিছু নেই। এমনকি কখনো যদি জানতে পারি এদের মধ্যে কোনো মূর্তিমান এই জিনিসটা দেখে ফেলেছেন, তাহলে এখনো হতে পারে যে এখনো চিঠিটা বেহাত হয়নি। একটা কথা কি জানো, এই ধরনের লোকেদের কাছে টাকা আসল জিনিস, আর ব্রিটিশ কোষাগার তো আমার পেছনেই রইল। এ চিঠি যদি বাজারে পৌঁছায় কিনে নিতে পিছু পা হব না আমি। তাহলে যদি ইনকাম ট্যাক্সে আরেকটি পেনি বেড়ে যায় আমি পরোয়া করি না। যতদূর মনে হয় আমার লোকটা বোধ হয় মৌকা বুঝে দাও মারবার আশায় এখনো চিঠিটা রেখে দিয়েছে নিজের জিম্মায়। ওদিকে কপাল ঠুকে দেখার আগে দেখে নিতে চায় এদিক থেকে কিরকম দরটা আসে। এই ধরনের বিরাট খেলা খেলতে পারে শুধু তিনজন, উরস্টাইন, লাভেথিয়েরা আর এডুয়ার্ডো লুকাস। এদের প্রত্যেকের সাথে দেখা করব আমি। গোডালফিন স্ট্রিটের এডওয়ার্ডো লুকাস তো? হ্যাঁ। তার সঙ্গে তোমার দেখা হবে না, কারণ গত রাতে সে খুন হয়েছে তার বাড়িতে। আগের অনেক অ্যাডভেঞ্চারে আমাকে বহুভাবে তাক লাগিয়েছে আমার বন্ধু। কাজেই যখন উপলব্ধি করলাম এক্ষেত্রে তাকেও আমি বিলকুল তাজ্জব বানিয়ে দিতে পেরেছি, তখন মনে মনে একটু বেশি আনন্দ পেলাম। বিস্ফারিত চোখে সবিস্ময় তাকিয়ে রইল। তারপর কাগজটা ছিনিয়ে নিলে আমার হাত থেকে। হোমস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর পর থেকে যে প্যারাগ্রাফটা তন্ময় হয়ে পড়ছিলাম সেটা খানিকটা এরকম: ওয়েস্টমিনিস্টারের হত্যা। গত রাত্রে 16 নম্বর গোডালফিন স্ট্রিটে একটি রহস্যজনক অপরাধ সংঘটিত হইয়াছে। হাউস অফ পার্লামেন্টের সুবিশাল টাওয়ারগুলির ছায়াছন্ন অঞ্চলে নদী এবং মাঠের মধ্যবর্তী স্থানে 18 শতাব্দীর সারি সারি কতকগুলি সেখানে নির্জন বাড়ি আছে। 16 নম্বর বাড়িটি ইহাদেরই অন্যতম। ক্ষুদ্র কিন্তু রুচি সুন্দর এই আয়তনটিতে মিস্টার এডওয়ার্ড লুকাস কয়েক বছর ধরিয়া বাস করিতেছেন। সমাজের বিভিন্ন মহলে তিনি দুই কারণে সমধিক পরিচিত। প্রথমত তাহার মনোহর ব্যক্তিত্ব, দ্বিতীয়ত এদেশের সর্বশ্রেষ্ঠ শৌখিন গায়ক হিসেবেও তার বিলক্ষণ সুনাম আছে। মিস্টার লুকাস দ্বার পরিগ্রহ করেন নাই। ঘরকন্যার কাজ দেখাশোনা করবার জন্য বর্ষীয়সী মিসেস প্রিঙ্গল এবং খিদমতগার মিট্রনকে লইয়াই তাহার সংসার। মিসেস প্রিঙ্গল সকাল সকাল ঘুমাইতে যায় এবং তাহার শয়নকক্ষ বাড়ির সর্বোচ্চ তলায়। হ্যামারস্পিথে এক বন্ধু সহিত দেখা করিবার জন্য সন্ধ্যা নাগাদ বাড়ির বাইরে গিয়েছিলেন খিদমতগার। এই সময় কি ঘটিয়াছে তাহা এখনো প্রকাশ পায় নাই, কিন্তু রাত 12:15 নাগাদ পুলিশ কনস্টেবল ব্যারেট গোডালফিং স্ট্রিট দিয়ে যাইবার সময় লক্ষ্য করে যে 16 নম্বর বাড়ির দরজাটি দুহাট করিয়া খোলা। টোকা মারিয়াও সে কোনো উত্তর পায় না। সামনের ঘরে আলোর আভাস পাইয়া সে প্যাসেজ বরাবর আগাইয়া যায় এবং আবার টোকা মারে, কিন্তু কোনো সারা শব্দ আসে না। তখন সে দরজা ঠেলিয়া ঢুকিয়া পড়ে। ঘরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হইয়া পড়িয়াছিল। যাবতীয় আসবাবপত্র টানিয়া একধারে জড়ো করা হইয়াছিল এবং একটি চেয়ারের একটি পায়া আঁকড়াইয়া ধরিয়া পড়িয়াছিলেন বাড়ির হতভাগ্য ভাড়াটিয়া। তাহার বক্ষে ছুরিকাঘাত করা হইয়াছিল এবং প্রাণবায়ু নিশ্চয়ই সঙ্গে সঙ্গেই বাহির হইয়া গিয়েছিল। যে ছুরিকা দিয়া অপরাধ সংঘটিত হয় তাহা একটি বেঁকানো ভারতীয় ভোজালি।
নির্জিত শত্রুর দেহ হইতে সংগৃহীত প্রাচ্য অস্ত্রশস্ত্রাদি টাঙানো ছিল একটি দেওয়ালে। ভোজালিটি এই স্থান হইতে টানিয়া নামানো হয়। হত্যার মোটিভ চুরি বলিয়া মনে হইতেছে না, কেননা ঘরের মূল্যবান সামগ্রীর মধ্যে একটিও সরানোর প্রচেষ্টা করা হয় নাই। মিস্টার এডওয়ার্ড লুকাস এত সুপরিচিত এবং সর্বজনপ্রিয় ছিলেন যে তাহার এই নিষ্ঠুর এবং রহস্যবৃত পরিণীতি তাহার সুদূর প্রসারী বন্ধুমহলে সগভীর সহানুভূতি এবং বেদনাময় আগ্রহে সঞ্চার করিবে। ওয়াটসন, এই সম্বন্ধে তোমার কি মনে হয় শুনি? আশ্চর্য কাকতালীয়। কাকতালীয়? এই নাটকে যে 3 জন সম্ভাব্য অভিনেতার নাম বলেছি, এই লোকটা তাদেরই একজন। যে সময়ে এই নাটক হয়েছে বলে আমরা জানি, ঠিক সেই সময়ের মধ্যেই শোচনীয়ভাবে মৃত্যু হয়েছে তার। কাকতালীয় না হওয়ার সম্ভাবনাই দেখছি বিস্তর। কোনো সংখ্যা দিয়েও এসবের প্রকাশ চলে না। না, মাই ডিয়ার ওয়াটসন, এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্র আছেই, এবং সে যোগসূত্র কি তা আমাদেরই বার করতে হবে। কিন্তু এখন তো সরকারি পুলিশ সবই জেনে ফেলেছে। মোটেই নয়। গোডলফিন স্ট্রিটে যেইটুকু দেখেছে ওরা শুধুই সেইটুকু জানে। হোয়াইট হল টেরেস সম্বন্ধে ওরা কিছুই জানে না বা জানবে না। আমরাই শুধু দুটি ঘটনাই জানি এবং আমরাই পারি এই দুইয়ের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করতে। তবে একটা জবরদস্ত পয়েন্ট আছে এবং যে কোনো পরিস্থিতিতেই শুধু এই পয়েন্টের জোরেই আমার সন্দেহ এসে পড়ত লুকাসের ওপর। ওয়েস্টমিনিস্টারের গোডলফিন স্ট্রিট থেকে হোয়াইট হল টেরেস মাত্র কয়েক মিনিটের পথ। আর যে কজন সিক্রেট এজেন্টের নাম করলাম ওরা থাকে ওয়েস্ট এন্ডের এক প্রান্তে। কাজেই ইউরোপিয়ান সেক্রেটারিরা গেরস্থালির সঙ্গে সম্পর্ক স্থাপন করা বা সেখান থেকে কোনো বার্তা গ্রহণ করা অন্যান্যের চেয়ে লুকাসের পক্ষেই সহজতর। জিনিসটা খুবই সামান্য, কিন্তু যেখানে সমস্ত ঘটনাটা চেপে চুপে মাত্র কয়েক ঘন্টার মেয়াদে আনা হচ্ছে, সেখানে এর প্রয়োজনীয়তা থাকলেও থাকতে পারে। আরে এ আবার কি হলো? রেকাবিতে এক ভদ্র মহিলার কার্ড নিয়ে ঘরে ঢুকল মিসেস হাডসন। এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে ভুঁড়ু তুলল হোমস। তারপর কার্ডটা তুলে দিলে আমার হাতে। লেডি হিল্ডা, ট্রেলাউনি হোপকে দয়া করে ওপরে আসতে বলো। এক মুহূর্ত পরেই আমাদের দিনহীন ঘরে প্রবেশ করলেন লন্ডনের সবচেয়ে লাবণ্যময় রমণী। সকালবেলায় এই ছোট ঘর একবার ধন্য হয়েছিল 2 রাজনীতিবিদদের আগমনে, এবং তা আর একবার সম্মানিত হল লেডি হোপের আবির্ভাবে। ডিউক অফ বেলমিনস্টারের কনিষ্ঠতম কন্যার রূপের খ্যাতি আমি প্রায়ই শুনতাম, কিন্তু বর্ণনা শুনে বা রঙিন ফটোগ্রাফ দেখে অনেক কল্পনা করেও তার এহেন সুগঠিত চারুকরটির অপরূপ বর্ণ সমারোহ আর নিখুঁত মনোহর নয়ন সুন্দর কান্তির জন্যে প্রস্তুত ছিলাম না। কিন্তু তা সত্ত্বেও শরতে সেই সকালে তার সৌন্দর্যই কিন্তু সবার আগে আমাদের মনে গভীর ছাপ এঁকে দেয়নি। গাল দুটি কমনীয় বটে, কিন্তু আবেগের ছোঁয়া লেগে তা ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটি প্রদীপ্ত বটে, কিন্তু সে দীপ্তি জ্বরের উত্তাপজনিত। অনুভূতি সচেতন মুখটি দৃঢ় সম্বন্ধ এবং চাপা অধরষ্টে আত্মসংযমের প্রয়াস। মুহূর্তের মধ্যে খোলা দরজার ফ্রেমে আমাদের রূপসী সৌন্দর্য দর্শন প্রার্থী যখন এসে দাঁড়ালেন চিত্রপ্রীতের মতন, তখন সৌন্দর্য নয়, আতঙ্কই সবার আগে থির থির করে কেঁপে উঠল তার 2 চোখে। আমার স্বামী কি এখানে ছিলেন মিস্টার হোমস? হ্যাঁ ম্যাডাম, এখানে ছিলেন তিনি। মিস্টার হোমস, আপনাকে আমি মিনতি করছি, আমি যে এখানে এসেছি এটা তাকে বলবেন না প্লিজ। ভাবলে সেন নিষ্পৃহ মুখে মাথা নিচু করে অভিবাদন জানালো হোমস। তারপর হাতের সংকেতে লেডিকে একটা চেয়ার দেখিয়ে দিলে। ইয়োর লেডিশিপ, আমায় বড় সংকটে ফেললেন। আমার অনুরোধ, আগে বসুন, তারপর বলুন কি সমস্যা। কিন্তু আগেই জানিয়ে রাখছি, কোনো রকম শর্তবিহীন প্রতিশ্রুতি দেওয়া আমার পক্ষে সম্ভব নাও হতে পারে। দ্রুত পদক্ষেপে আড়াআড়িভাবে ঘর পেরিয়ে জানলার দিকে পিঠ করে বসে পড়লেন লেডি হোপ। রানীর মতোই হাবভাব। কথা বলতে বলতে সাদা দস্তানা পরা হাতের মুঠি বন্ধ করতে এবং খুলতে লাগলেন ঘন ঘন। মিস্টার হোমস, অকপটে আপনাকে সব খুলে বলবো। আমি বলবো এই আশায় যে হয়তো সব শোনার পর আপনিও প্রাণ খোলা হবেন আমার সাথে। শুধু একটি বিষয় ছাড়া
আমি এবং আমার স্বামী পরস্পরের কাছে কোনো প্রসঙ্গই কোনোদিন গোপন করি না। সমস্ত ব্যাপারে আমার উপর ওর পরিপূর্ণ আস্থা আছে, শুধু একটি ছাড়া, এবং তা রাজনীতি। এ ব্যাপারে যেন গালামোহর করা তার ঠোঁট। কিছুই বলেন না আমাকে, কিন্তু আমি জানি গত রাত্রে অত্যন্ত শোচনীয় একটা কাণ্ড ঘটে গেছে আমাদের বাড়িতে। আমি জানি একটা কাগজ অদৃশ্য হয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা রাজনীতি সম্পর্কিত, সুতরাং আমার স্বামী পুরোপুরিভাবে আমাকে সব কথা খুলে বলতেও পারছেন না। অথচ এই ঘটনার সব কিছু বিস্তারিতভাবে আমাকে জানতেই হবে, এবং জানাটা একান্তই দরকার, একান্তই দরকার। আবার বলছি, আমি এই রাজনীতিবিদরা ছাড়া আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্যি ঘটনাটা জানেন। সেই জন্যই আমার অনুরোধ, আমার মিনতি মিস্টার হোমস, দয়া করে বলুন, ঠিক ঠিক বলুন কি হয়েছে এবং এর পরিণাম কি। সমস্তটা খুলে বলুন মিস্টার হোমস। মক্কেলের স্বার্থের কথা চিন্তা করে নির্বাক হয়ে থাকবেন না, কেননা তার স্বার্থ রক্ষা পাবে যদি আমাকে আপনারা সব কথা খুলে বলেন এবং আমার উপর আস্থা রাখেন। যে কাগজটা চুরি গেছে সেটা কি? ম্যাডাম, যা জিজ্ঞেস করছেন তা সত্যি অসম্ভব। গঙিয়ে উঠে দুই হাতে মুখ ঢেকে ফেললেন লেডি। জিনিসটা বুঝতে চেষ্টা করুন ম্যাডাম। আপনার স্বামী যদি এ ব্যাপারে আপনাকে অন্ধকারে রাখাই সঙ্গত মনে করে থাকেন, তখন সদ্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যেসব তথ্যগুলি আমি জেনেছি এবং যা উনি আপনার কাছে গোপন রেখেছেন, তা কি আপনাকে আমার বলা উচিত? এ কথা জিজ্ঞেস করাটা অন্যায়। আপনার উচিত তাকেই জিজ্ঞেস করা, আর কাউকে নয়। আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, শেষ উপায় হিসাবে আপনার কাছে আমি এসেছি। মিস্টার হোমস, নিশ্চিত কিছু না বলেও একটা পয়েন্ট সম্পর্কে আপনি যদি আমায় আলোকিত করেন তো বড় উপকার হয়। পয়েন্টটা কি ম্যাডাম? এ ঘটনার ফলে আমার স্বামীর রাজনৈতিক কর্মজীবন কি ক্ষতিগ্রস্ত হবে? ম্যাডাম, এই ব্যাপারে একটা সুরাহা না হলে ফলাফল খুবই খারাপ হতে পারে। জানতাম। এমনভাবে চকিতে নিঃশ্বাস টানলেন লেডি যেন আরও দৃঢ়মূল হল তার সন্দেহের রাশি। আর একটা প্রশ্ন মিস্টার হোমস, এই বিপর্যয় প্রথম শক পেয়েই আমার স্বামী তার চোখ মুখে এমন ভাব ফুটিয়ে তুলেছিলেন যা থেকে আমি বুঝছিলাম এ দলিল খোয়া যাওয়ার ফলে ভয়ানক রকমের প্রতিক্রিয়া দেখা দিতে পারে জনগণের মধ্যেই। উনি যদি তা বলে থাকেন তাহলে নিশ্চয় তা উড়িয়ে দিতে পারি না। প্রতিক্রিয়াগুলি কি রকমের বলুন তো? ম্যাডাম, আবার আপনি এমন কথা জিজ্ঞেস করছেন যার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনার সময় নষ্ট করব না। আর একটুও খোলাখুলিভাবে কথা বলতে চাইলেন না, সেই জন্য আপনাকে আমি দোষ দিই না মিস্টার হোমস। আপনিও যে আমার সম্বন্ধে খারাপ ধারণা নিশ্চয়ই পোষণ করবেন না, সে বিশ্বাস আমার রইল। আমার স্বামীর ইচ্ছার বিরুদ্ধেও আমি চাই তার উদ্বেগ উত্তেজনার কিছুটা অংশ নিজের মনে নিতে। আর একবার অনুরোধ জানিয়ে যাই, আমি যে এখানে এসেছিলাম তা দয়া করে ওকে বলবেন না। দরজার কাছ থেকে আমাদের দিকে ফিরে তাকালেন উনি, তারপরই বেরিয়ে গেলেন উনি। স্কার্টের বিলীয়মান খসখস শব্দের পরিসমাপ্তি ঘটল দরজা বন্ধ করার শব্দে। হাসি মুখে হোমস তখন বললে, ওয়াটসন, মেয়েদের বিভাগটা তো তোমার। সুন্দরী মহিলাটি কি খেলায় মেতেছেন বলো তো? ওর আসল মতলবটা কি? ভদ্রমহিলার বক্তব্য তো জলের মতনই পরিষ্কার এবং ওর উদ্বেগও খুব স্বাভাবিক। ওর চেহারাটা একবার ভেবে দেখো ওয়াটসন। আরও ভাবো ওর হাব ভাব, অবরুদ্ধ উত্তেজনা, অশান্ত প্রকৃতি এবং নাছোড় বান্দার মতো প্রশ্ন করার ধরন। মনে রেখো, উনি যে সম্প্রদায়ের মানুষ, সেখানে কেউ ছোটখাটো কারণে এরকম উত্তেজিত হয়ে যায় না। বাস্তবিকই খুব টেনশনে ছিলেন ভদ্রমহিলা। আরও মনে রেখো কিরকম অদ্ভুত কথার ছলে উনি আমাদের আশ্বস্ত করলেন যে তার স্বামীর স্বার্থ রক্ষার জন্যেই সব জানা উচিত। ও কথা বলার মানে কি ওয়াটসন? আরও একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ ওয়াটসন, আলোর দিকে পেছন ফিরে কেমন কৌশলে বসে পড়লেন তা তো দেখলে। আমরা যে তার মুখের ভাব দেখে মন বুঝে ফেলি তা উনি চান না। হ্যাঁ, মানে ঘরে এত চেয়ার থাকতে ওই একটা চেয়ারই বেছে নিলেন উনি। জানোই তো মেয়েদের মোটিভ সবই অবুদ্ধ।
মার্গারেটের সেই মহিলার কথা তোমার মনে থাকতে পারে। তাকেও ঠিক এই কারণে সন্দেহ করেছিলাম আমি। নাকের ওপর কোনো পাউডার ছিল না, আর এই সন্দেহেই কিনা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো নির্ভুল সমাধান। এরকম চোরাবালির ওপর কি করে তোমার সিদ্ধান্তের প্রাসাদ তৈরি করবে বলো তো? ওদের অতি তুচ্ছ কার্যকলাপ নিয়েই মোটা মোটা বই লিখে ফেলা যায়, অথবা ওদের অতি অসাধারণ আচরণের কারণে আবিষ্কার করতে গিয়ে পাওয়া যায় হয়তো একটা চুলের কাঁটা বা চুল কোঁচকানোর ক্লিপ। এবার রেডি হই, কাজ আছে। বেরোচ্ছ নাকি? হ্যাঁ, যাবো গোডেলফিন স্ট্রিটে। পুলিশ অফিসার বন্ধুদের সাথে সকালটা কাটাবো ওখানেই। আমাদের সমস্যার সমাধান আছে এডওয়ার্ড লুকাসের মৃত্যু রহস্যের সাথে। যদিও স্বীকার করছি, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে কিছু আন্দাজ করে উঠতে পারছি না আমি। ইঙ্গিত ইশারা কিছুই আমি পাইনি এ সম্পর্কে। ঘটনা ঘটার আগেই থিওরি তৈরি করাটা বিরাট ভুল। পোটসন, একটু সামলে থেকো। নতুন কেউ দেখা করতে এলে কথা বলো আমার হয়ে। যদি সম্ভব হয় তো লাঞ্চের আগেই দেখা হবে তোমার সাথে। সেদিন, তার পরের দিন এবং তারও পরের দিন বিশেষ একটা মুডে রইল হোমস। ওর বন্ধু বান্ধবেরা এ সময় ওকে বলে স্বল্পভাষী, আর সবাই বলে বিষণ্ণ। এ কদিনও ঝড়ের মতন এলো এবং ঝড়ের মতন গেল। মাঝে মাঝে বেহালা নাবিয়ে টুকটাক দু একটা গান বাজালো, কখনো বা ডুবে রইল দিবা স্বপ্নে। স্যান্ডউইচ গিলল যখন তখন অসময়, এবং আমার ছাড়া ছাড়া প্রশ্নগুলোর উত্তর যা দিলে তা না দেওয়ারই স্বামী। বেশ বুঝলাম, তদন্ত সম্পর্কে বিশেষ সুবিধে করে উঠতে পারছে না। নিজের অবস্থাও তেমন ভালো নয়। কেসটা সম্বন্ধে কিছুই বলতো না। তদন্তের খুঁটিনাটি এবং নিহত ব্যক্তির খিদমতগার জন মিট্রন গ্রেপ্তার এবং পরে খালাস পাওয়ার খবর জানলাম আমি কাগজ পড়ি। করোনারের জুরিরা জানালেন যে খুনটা নিশ্চয়ই উদ্দেশ্যমূলক এবং সুপরিকল্পিত হত্যা, কিন্তু খুনি অথবা খুনিরা আগের মতোই রইল অজ্ঞাত। মোটিভ কি সেরকম আঁচও কেউ দিতে পারলে না। বহু মূল্যবান সামগ্রীতে ঘর বোঝাই থাকা সত্ত্বেও একটি জিনিসও সরেনি। নিহত ব্যক্তির কাগজপত্র কেউ নাড়াচাড়া করেন। কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করবার পর দেখা গেল ভদ্রলোক ছিলেন একধারে আন্তর্জাতিক রাজনীতির উপর উৎসাহী এবং উৎসুক ছাত্র, অবিশ্রান্ত গল্পবাজ, অসাধারণ ভাষাবিদ এবং ক্লান্তহীন পত্রলেখক। অনেকগুলো দেশের নেতৃস্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু তার ড্রয়ার বোঝাই দলিলপত্র থেকে চাঞ্চল্যকর কোনো তথ্যই আবিষ্কার করা গেল না। স্ত্রীলোকেদের সাথে আলাপের ক্ষেত্রে তিনি ছিলেন বাচ বিচার রহিত। ব্যক্তি নির্বিশেষে সবার সঙ্গে মিশতেন, কিন্তু ওপরে ওপরে মাখামাখি ছিল না কারোর সাথে। এইরকম মেয়েদের মধ্যে তার পরিচিতের সংখ্যা প্রচুর, কিন্তু বান্ধবী ছিল মাত্র কয়েকজন। আর এমন একজনও ছিল না যাকে তিনি ভালোবাসতেন। স্বভাব চরিত্র পরিমিত এবং নিয়মিত। তার আচরণে কেউ রুষ্ট হতো না। আগাগোড়া একটা বিরাট রহস্য তার মৃত্যু, এবং এই রহস্য সম্ভবত শেষ পর্যন্ত অনুদ্ঘাটিত থেকে যাবে। সীমাহীন নিষ্ক্রিয়তার অনুকল্প হিসাবে মরিয়া হয়ে গ্রেপ্তার করা হয়েছিল ভৃত্য জন মিট্রনকে, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলায় টেনে নিয়ে যাওয়া গেল না। সেই রাতেই হ্যামারস্মিথে বন্ধুদের সাথে দেখা করেছিল সে। কোনো ফাঁক নেই তার অ্যালিবাইতে। একটা পয়েন্ট অবশ্য সত্যি, যে সময় বাড়িমুখো রওনা হয়েছিল সে, খুনটা ধরা পড়ার আগেই ওয়েস্টমিনিস্টারে পৌঁছে যাওয়া উচিত ছিল তার। কিন্তু দেরি হওয়ার যে কারণ সে দর্শালো তা খুবই সম্ভব। সে রাতে খানিকটা পথ হেঁটে এসেছিল সে, এবং তা আশ্চর্য নয়। এই কারণে যে বড় সুন্দর ছিল সেই বিশেষ রাতটি। কাজেই 12টার সময় বাড়িতে পৌঁছায় সে। পৌঁছেই ওই অপ্রত্যাশিত শোচনীয় কাণ্ড দেখে অভিভূত হয়ে পড়ে। মনিবের সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকেই ভালো। মৃত ব্যক্তির কয়েকটি জিনিস, বিশেষ করে খুর রাখবার একটা ছোট্ট কেস বাক্স পাওয়া গিয়েছিল, কিন্তু জন মিট্রন জানালেন যে জিনিসগুলো তার মনিবের দেওয়া বকশিস। মিসেস প্রিঙ্গেলও তা সমর্থন করলেন। বছর 3 হলো লুকাসের কাজে বহাল আছে মিট্রন। একটা জিনিস কিন্তু লক্ষণীয়, ইউরোপ সফরের সময় লুকাস মিট্রনকে সঙ্গে নিতেন না। মাঝে মাঝে মাস 3 জন্য প্যারিসে থাকতেন উনি। সেই সময় মিট্রন থাকতো গোডালফিন স্ট্রিটের বাড়ির তত্ত্বাবধানে। খুনের রাতে মিসেস প্রিঙ্গেলও কিছু শুনতে পাননি।
তার মনিবের সাথে কেউ দেখা করতে যদি এসে থাকে তো তিনি নিজেই দরজা খুলে দিয়েছিলেন। কাজে কাজেই 3-3টে দিন কেটে গেল, কিন্তু রহস্য তিমিরের একটা অংশ সমাধান করা গেল না। অন্তত কাগজে আমি তাই পড়লাম। হোমস এর থেকে বেশি খবর যদিও রাখত, তা আর কাউকে জানায়নি। ওর মুখেই শুনেছিলাম এই কেসে লেস্ট্রেড তাকে দলে টেনেছে। সে যে প্রত্যেকটা নতুন পরিস্থিতির ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে তা জানতাম। চতুর্থ দিন প্যারিস থেকে একটা সুদীর্ঘ টেলিগ্রাম এসে পৌঁছানোর পর মনে হলো এই বিরাট প্রশ্নে সবকিছুরই সমাধান হয়ে গেল। ডেইলি টেলিগ্রাফ লিখেছে প্যারিসের পুলিশ সদ্য একটা আবিষ্কার করিয়াছে, যে অবগুণ্ঠন মিস্টার এডওয়ার্ডো লুকাসের শোচনীয় অদৃষ্টকে আবৃত্ত করিয়া রেখেছিল তাহা বেরিয়ে এলো। গত সোমবার রাত্রে ওয়েস্টমিনিস্টারে গোডালফিন স্ট্রিটে আক্রান্ত হইয়া মিস্টার এডওয়ার্ড লুকাস মৃত্যু মুখে পতিত হন। আমাদের পাঠকবর্গের স্মরণে থাকিতে পারে যে নিহত ভদ্রলোককে ছুরিকাঘাত অবস্থায় তাহারই ঘরে পাওয়া গিয়াছিল। কয়েকটি কারণে তাহার খিদমতগারকে সন্দেহ করা হইয়াছিল বটে, কিন্তু একটি অ্যালিবাইয়ের জন্য সে কেস ভাঙিয়া যায়। মাদমোজেল হেনরি ফোর্নেই নামের পরিচিত এক ভদ্রমহিলা রু অস্ট্রেলিতে একটি ছোট্ট ভিলা লইয়া বাস করিতে। গতকাল তাহার চাকর বাকরেরা কর্তৃপক্ষকে খবর দেয় যে তিনি নাকি উন্মাদ হইয়া গিয়াছেন। পরীক্ষার পর দেখা যায় যে বাস্তবিকই তিনি বিপজ্জনক এবং স্থায়ী প্রকৃতির একটা বাতিকে আক্রান্ত। তদন্তের ফলে পুলিশ আবিষ্কার করিয়াছে যে লন্ডন পরিভ্রমণ সমাপনান্তে গত মঙ্গলবার স্বগৃহে ফিরিয়া আসেন ম্যাডামোজেল, এবং প্রমাণ যাহা পাওয়া গিয়াছে তাহাতে দেখা যাইতেছে যে ওয়েস্টমিনিস্টারের অপরাধের সঙ্গে তাহার সংযোগ আছে। ফটোগ্রাফ মিলাইয়া দেখবার পর সিদ্ধান্তমূলকভাবে প্রমাণিত হইয়াছে যে মম সেই হেনরি ফোর্নেই এবং এডওয়ার্ডো লুকাস এক এবং অদ্বিতীয় ব্যক্তি, এবং নিহত ব্যক্তি কোনো কারণে লন্ডন এবং প্যারিসে দৌত্য জীবনযাপন করিয়া আসিয়াছে। মাদমোজেল ফোর্নেই বর্ণশঙ্কর। ওয়েস্ট ইন্ডিজে তাহার জন্ম এবং তাহার ধমনীতে ইউরোপীয় ও নিগ্রো উভয় রক্তই প্রবাহিত। অল্পতেই উত্তেজিত হইয়া ওঠা তাহার স্বভাব, এবং অতীতে ঈর্ষার প্রকোপে কয়েকবার তাহার চিত্তবিকার ঘটিতে দেখা গিয়াছে। অনুমান উত্তেজনা বা ঈর্ষাবশতই তিনি এ ভয়ানক খুনটা করিয়া ফেলিয়াছেন, যাহার ফলে লন্ডনে এই প্রকার সাড়া পড়িয়া গিয়াছে। সোমবার রাত্রে তাহার গতিবিধির কোনো হদিশ এখনো পাওয়া যায় না বটে, তবে পুলিশের সন্দেহ তাহার বর্ণনার সঙ্গে মিলিয়া যায় এমন একজন স্ত্রীলোক মঙ্গলবার সকালে চেরিং ক্রস স্টেশনে তাহার উদ্ভ্রান্ত চেহারা এবং মরামুখ অঙ্গভঙ্গির জন্য দৃষ্টি আকর্ষণ করে। অতএব খুনটা স্বভাবতই উন্মত্ত থাকাকালীনই হইয়াছে, অথবা খুনের অব্যবহিত প্রতিক্রিয়ায় এই অসুখী মহিলার চেতনা লোপ পায় এবং তিনি পাগল হইয়া যান। বর্তমানে অতীতের কোনো সুসংবদ্ধ বর্ণনা দিতে তিনি অপারগ, এবং চিকিৎসকেরাও তাহার চেতনার পুনরুদ্ধারের কোনো আশা রাখিতেছেন না। প্রমাণ পাওয়া গিয়াছে একজন স্ত্রীলোককে, তিনি মাদমোজেল ফোর্নেইও হতে পারেন। সোমবার রাত্রে কয়েকজন ঘন্টার জন্য গোডালফিন স্ট্রিটের একটি বাড়িতে লক্ষ্য করিতে দেখা গিয়াছে। এ সম্বন্ধে তোমার কি মনে হয় হোমস? মাই ডিয়ার ওয়াটসন, বুঝতে পারছি নিদারুণ ভোগান্তি চলছে তোমার কৌতূহল টুটি টিপে বসে থাকার জন্য, কিন্তু গত 3 দিনে যদি তোমায় কিছু না বলে থাকি তো বুঝবে বলার মতো কিছু ছিল না। এমনকি এখনো প্যারিস থেকে আসা এই রিপোর্টও আমার বিশেষ সাহায্য করতে পারছে না। লোকটার মৃত্যুই যদি প্রশ্ন হয় তাহলে এই রিপোর্টটাই তো চূড়ান্ত, তাই নয় কি? ভদ্রলোকের মৃত্যুটা তো একটা নিছক ঘটনা, আমাদের আসল কাজের তুলনায় তুচ্ছ একটা উপসংহার। আমাদের আসল কাজ হলো দলিলটার হদিশ খুঁজে বের করা এবং একটা ইউরোপীয় বিপর্যয়কে নিরোধ করা। গত 3 দিনে একটি মাত্র গুরুত্বপূর্ণ জিনিস ঘটেছে, এবং তা হচ্ছে কিছুই ঘটেনি। প্রায় প্রতি ঘন্টায় গভর্নমেন্টের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি আমি, এবং ইউরোপের কোথাও কোনো রকম অশান্তির সূচনা দেখা যায়নি, এ বিষয়ে আমি নিশ্চিত। এখন এই চিঠিটা যদি দেশ ছাড়া হতো না, কখনোই তা হয়নি, হতে পারে না, কিন্তু যদি দেশ ছাড়া নাই হয়ে থাকে তবে এখন তা কোথায়, কার কাছে, কেনই বা একে চেপে রাখা হয়েছে, এই প্রশ্নটাই এখন হাতুড়ির মতো দমাদম পড়ছে আমার মগজে। চিঠিটা যে রাতে অদৃশ্য হলো ঠিক সেই রাতেই লুকাসও ওপারের পথে যাত্রা করলেন।
এ কি বাস্তবিকই নিছক কাকতালীয়? চিঠিটা কি আদৌ পৌঁছেছিল ওর কাছে? তাই যদি হয় তো তার কাগজপত্রের মাঝে মাঝে চিঠির সন্ধান মিলছে না কেন? ওর বিকৃত মস্তিষ্ক স্ত্রী কি যাওয়ার সময় চিঠিটাও সঙ্গে নিয়ে গেছেন? তাই যদি হয় তাহলে তা কি তার প্যারিসের বাড়িতে আছে? ফরাসি পুলিশের সন্দেহ জাগ্রত না করে কিভাবে আমি এখন এর সন্ধান করি বলতো? মাই ডিয়ার ওয়াটসন, এই কেসটা এমনই যে এখানে আইন আমাদের কাছে যতখানি বিপজ্জনক, ঠিক ততখানি বিপজ্জনক ক্রিমিনালরা। প্রত্যেকটি লোকের হাত রয়েছে আমাদের বিরুদ্ধে, তা সত্ত্বেও স্বার্থের ঝুঁকি কিন্তু বিপুল। এই রহস্যের সাফল্যময় পরিসমাপ্তি যদি পৌঁছাতে পারি তাহলে আমার গৌরবময় কর্মজীবনের মুকুটমণি হয়ে থাকবে ঘটনা। এই তো দেখছি রণাঙ্গন থেকে এসে পৌঁছেছে আমার সর্বশেষ রিপোর্ট। লেস্ট্রেট কৌতূহলোদ্দীপক কিছুর খোঁজ পেয়েছে বলে মনে হচ্ছে। ওয়াটসন, টুপিটা মাথায় দিয়ে নাও। চলো বেড়াতে বেড়াতে ওয়েস্টমিনস্টারের দিকে যাই দুজনে। অকুস্থলে সেই আমার প্রথম যাওয়া। যে শতাব্দীতে এ বাড়ির জন্ম, হুবহু তারই মতন আকৃতি, উঁচু মলিন আর সংকীর্ণ খুপড়িতে বহুদা বিভক্ত আয়তন, ফিটফাট কেতাদুরস্থ আর নিরেট। সামনের জানলা থেকে লেস্ট্রেডের বুলডগকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম। বিশাল দেহের একজন কনস্টেবল দরজা খুলে ধরতে সাদরে অভ্যর্থনা জানালো লেস্ট্রেড। যে ঘরে আমাদের নিয়ে যাওয়া হলো খুনটা হয়েছে সেখানে। তখন কিন্তু কার্পেটের উপর একটা কুৎসিত এলোমেলো ভাবে ছড়িয়ে পড়া দাগ ছাড়া খুনের আর কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না ঘরের মধ্যে। কার্পেটটা ছোট আর চৌকোনা, পুরু কাপড় আবৃত এবং ঘরের ঠিক মাঝখানে পাতা। চারপাশে ঘিরে ছিল চওড়া কিন্তু ভারী সুন্দর সেকেলে কায়দায় খুব চকচকে পালিশ করা চৌকো ব্লকের কাঠের মেঝে। আগুনের চুল্লির উপরে ঝুলছিল বিজিত শত্রুদের অতি চমৎকার অস্ত্রের সারি। এই অস্ত্রেরই একটাকে কাজে লাগানো হয়েছে সেই শোচনীয় রাত্রে। জানলার সামনে একটা বহুমূল্য জমকালো লেখবার টেবিল। ঘরের প্রতিটি তুচ্ছ বস্তু, ছবি, মেঝের আবরণ, দরজা জানলার পর্দা, সবকিছুর মধ্যেই একটা সুখাবহ বিলাসপ্রবণ রুচির নিদর্শন। প্যারিসের খবরটা দেখেছেন? পড়েছি। মনে হচ্ছে আমাদের ফরাসি বন্ধুরা এবার আসল জায়গায় হাত দিতে পেরেছে। ওরা যা বলেছে নিঃসন্দেহে ঘটেছেও তাই। দরজায় টোকা দিয়েছিলেন ভদ্রমহিলা। আমার অনুমান আচমকা এসে চমকে দিয়েছিলেন লুকাসকে। কেননা জল নিরোধক নিশ্ছিদ্র প্রকোষ্ঠে জীবন ধারণ করতেন তিনি। দরজা খুলে ভদ্রমহিলাকে ভেতরে আনলেন লুকাস। বাইরে রাস্তায় দাঁড় করিয়ে রাখতে পারলেন না। কিভাবে লুকাসের ডেরা খুঁজে বার করেছেন তা বললেন ভদ্রমহিলা। ভৎসনা করলেন। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে এসে পড়লেন অচিরেই। তারপরই ছোটখাটো এই ভোজালির ঘায়ে জবনিকা পড়ল লুকাসের জীবনে। এত কাণ্ড কিন্তু এক মুহূর্তে হয়নি। কেননা জানেন তো, চেয়ারগুলো গিয়ে জড়ো হয়েছিল দূরে ওইখানে, আর একটা চেয়ার বাগিয়ে ধরেছিলেন এমন ভাবে যেন ওই দিয়ে ভদ্রমহিলাকে ঠেকিয়ে রাখতে চেষ্টা করেছিলেন উনি। প্রমাণাদি সবই পেলাম, এবং তা এমনই জলের মতো পরিষ্কার যে মনে হচ্ছে আমরা যেন নিজের চোখেই দেখছি সে দৃশ্য। আর তবুও কিনা আমায় ডেকে পাঠালে তুমি? ও হ্যাঁ, সেটা আরেকটা বিষয়, নিছক একটা নগণ্য ব্যাপার, কিন্তু এই সবেতেই তো আপনার আগ্রহ জেগে ওঠে। অদ্ভুত, নেহাতি খামখেয়াল। মূল ঘটনার সঙ্গে এ প্রসঙ্গে কোনো সংযোগ নেই, থাকতে পারে না, অন্তত ওপর ওপর দেখে তো তাই মনে হচ্ছে। জিনিসটা কি শুনি? আপনারা জানেন তো যে এ ধরনের অপরাধের পর সেখানকার জিনিস সেইখানেই রেখে দেওয়ার ব্যাপারে আমরা বেজায় সতর্ক হয়ে থাকি। দিন রাত একজন ভারপ্রাপ্ত কর্মচারী মোতায়েন ছিল এখানে। আজ সকালে মিস্টার লুকাসকে কবর দেওয়ার পর খতম হলো তদন্ত পর্ব, এই ঘর সম্পর্কিত তদন্ত। তারপর আমরা ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে রাখা যাক জিনিসপত্র। এই কার্পেটটা দেখছেন তো, মেঝের সঙ্গে এটা আটা নেই, শুধু পেতে রাখা হয়েছে। কার্পেটটা তোলার সুযোগ হয়েছিল আমাদের, তুলতে গিয়ে দেখলাম, যা দেখলাম তা আপনি 100 বছরে অনুমান করে উঠতে পারবেন না। কার্পেটের ওপর এই দাগটা দেখছেন? হ্যাঁ, এই দাগটা দেখছেন তো? বেশ খানিকটা রক্ত ভেতরেও নিশ্চয়ই শুষে নিয়েছে, নাই নাকি?
নিঃসন্দেহে নিয়েছে। বেশ বেশ, কিন্তু শুনে আশ্চর্য হয়ে যাবেন যে সাদা কাঠের ওপর এই দাগটার সঙ্গে মিলে যাওয়ার মতো অনুরূপ দাগটি কিন্তু নেই। দাগ নেই, কিন্তু তা থাকতেই হবে। ঠিক, আপনিও তাই বলছেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে দাগটা নেই। কার্পেটের কোণটা তুলে নিয়ে উল্টে ফেলে লেস্ট্রেড দেখালো। বাস্তবিকই সে যা বলল তা সত্যি। কিন্তু গালিচার তলায় দাগটা যতখানি ওপরে ততখানি। কাঠের উপর নিশ্চয়ই পড়েছে রক্তের চিহ্ন। সুবিখ্যাত বিশেষজ্ঞকে হতবুদ্ধি বানিয়ে দেওয়ার উল্লাসে মুখ টিপে নিঃশব্দে হেসে উঠল লেস্ট্রেড। এবার আপনাকে দেখাচ্ছি এর ব্যাখ্যা। দ্বিতীয় দাগ একটা আছে, কিন্তু তা প্রথমটার সঙ্গে মিলছে না। নিজেই দেখুন। বলতে বলতে কার্পেটের আর একটা অংশ উল্টে ফেলল, আর সত্যি সত্যি দেখলাম বেশ খানিকটা টকটকে লাল রক্ত গড়িয়ে পড়েছে পুরনো কায়দায় মেঝের চৌকোনে সাদা জমির উপর। কি মনে হয় আপনার, মিস্টার হোমস? আরে এ তো ভারী সোজা। দুটো দাগই ওপর ওপর ছিল, কিন্তু কার্পেটটা ঘুরিয়ে দেওয়া হয়েছে পরে। চৌকোনা কার্পেট, মোটেই বেগ পেতে হয়নি। মিস্টার হোমস, কার্পেটটা যে ঘোরানো হয়েছে এ কথা বলার জন্য আপনাকে সরকারি পুলিশের প্রয়োজন নেই। পরিষ্কার দেখা যাচ্ছে কার্পেটটা এদিক দিয়ে ঘুরিয়ে দিলেই মিলে যাচ্ছে দাগ দুটো, একটার ওপরেই এসে পড়ছে আর একটা। কিন্তু আমি জানতে চাইছি কার্পেটটা ঘুরিয়েছে কে এবং কেনই বা ঘুরিয়েছে। হোমসের শক্ত মুখ দেখে বুঝলাম অবরুদ্ধ উত্তেজনায় কেঁপে কেঁপে উঠছেও। লেস্ট্রেড, প্যাসেজের ওই কনস্টেবলটি কি সর্বক্ষণ এখানে পাহারা দিয়েছিল? নিশ্চয়ই। খুব সাবধানে পরীক্ষা করো ওকে। আমাদের সামনে করো না, আমরা বরং এখানে অপেক্ষা করছি। পেছনকার ঘরে নিয়ে যাও ওকে। একলা থাকলে অনায়াসেই ওর কাছ থেকে একটা স্বীকারোক্তি আদায় করে নিতে পারবে তুমি। ওকে জিজ্ঞেস করো কোন সাহসে বাইরের লোককে ভেতরে ঢুকিয়ে একলা রেখে গেছিল সে ঘরের মধ্যে। এই কাজ করেছিল কি না তা জিজ্ঞেস করো না, ধরে নাও সে করেছে। ওকে বলো এখানে যে কেউ ছিল তা তুমি জানো। চাপ দাও, বলো আগাগোড়া সব স্বীকার করলেই এই যাত্রা ক্ষমা পেতে পারে সে। যা বললাম তাই করো, যাও। সর্বনাশ, ও যদি এই খবর জানে তো ওর পেট থেকে এখনই আমি তো টেনে হিঁচড়ে বার করে নিচ্ছি। চিৎকার করে উঠে হলের ভেতরে ছিটকে এগিয়ে যায় লেস্ট্রেড। কয়েক মুহূর্ত পরেই ওর গম গমে কণ্ঠস্বরে তর্জন গর্জন শোনা যায় পেছনের ঘরে। এবার ওয়াটসন, এবার! চিৎকার করে ওঠে হোমস। নিরুদ্যম নির্বিকার আচরণে ছদ্ম মুখোশ পরা মানুষটি সমস্ত দানবিক শক্তি তেজ যেন নিমেষে ফেটে পড়ে উৎপিঞ্জর উৎসাহ প্রকম্পিত সাময়িক কিছু উদ্দাম উদ্দীপনের মধ্যে। একটানে মেঝে থেকে কার্পেটটা তুলে ফেললে পলকের মধ্যে 4 হাত পায়ে হামাগুড়ি দিতে দিতে চৌকোন কাঠের ব্লকের প্রতিটা জোর আঁকড়ে আঁকড়ে পরক করতে লাগলো। একটা ব্লকের কিনারায় নখ বসে গেল হোমসের, এবং সঙ্গে সঙ্গে তা ঘুরে গেল পাশের দিকে। বাক্সের ডালার মতন পেছনের কবজায় ঘুরে গেল কাঠের ব্লকটা। নিচে বেরিয়ে পড়ল একটা ছোট্ট অন্ধকারময় গহ্বর। ক্ষিপ্তের মতন সাগ্রহে ভেতরে হাত ঢুকিয়ে দিল হোমস। পরক্ষণে রাগে হতাশায় দাঁত মুখ খিচিয়ে এক তিক্ত গর্জন ছেড়ে হাত টেনে নিল সে। গহ্বর শূন্য। তাড়াতাড়ি ওয়াটসন, তাড়াতাড়ি, যেমন ছিল তেমনই রেখে দাও। কাঠের ডালা ফিরে এলো যথাস্থানে। কার্পেটটা সোজা করে রাখা হয়েছে। এমনই সময়ে প্যাসেজের লেস্ট্রেডের কণ্ঠস্বর শোনা গেল। সে এসে দেখল অলসভাবে ম্যান্টেল পিসের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হোমস, যেন চিন্তায় ইস্তফা দিয়ে মূর্তিমান সহিষ্ণুতার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে অদম্য হাঁইগুলো চাপবার চেষ্টা করছে সে। আপনাকে দাঁড় করিয়ে রাখার জন্য অত্যন্ত দুঃখিত মিস্টার হোমস। বেশ দেখতে পাচ্ছি সমস্ত ব্যাপারটা নিয়ে তিতিবিরক্ত হয়ে উঠছেন আপনি। যাক, সব স্বীকার করেছে ও। এদিকে এসো ম্যাকফারসন, তোমার এই অত্যন্ত অক্ষরমাহ আচরণের ইতিবৃত্ত শুনিয়ে যাও এই ভদ্রলোকদের। শুট করে ঘরের মধ্যে ঢুকে পড়ল বিশাল বপু কনস্টেবলটি। চোখ মুখ বেজায় লাল হয়ে উঠেছিল তার। হাবভাব দেখে বেশ অনুতপ্ত মনে হলো তাকে। কোনো ক্ষতি করার ইচ্ছে আমার ছিল না স্যার, সত্যিই ছিল না। যুবতী মেয়েটি গতকাল সন্ধ্যায় এসেছিল। এ দরজায় বাড়ি ভুল করেছিলেন, উনি তাই বললেন। তাই কথাবার্তা কইলাম কিছুক্ষণ। সারাদিন এখানে ডিউটিতে মোতায়েন থাকলে বড় একলা একলা লাগে। বেশ, তারপর কি হলো শুনি। কোনটা কোথায় হয়েছে তা তিনি দেখতে চাইলেন। বললেন কাগজে নাকি এ সম্বন্ধে খবর পড়েছে।
দেখলে খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে বলে মনে হয় তাকে। অল্প বয়স, কথাবার্তাও চমৎকার বলে। তাই স্যার ভাবলাম ওকে একটিবার উকি মারতে দিলে এমন কি আর ক্ষতি হবে, তাই না? তাই কার্পেটের ওপর ওই চিহ্নটা দেখেই ধপ করে উনি বসে পড়লেন মেঝের উপর। এমনভাবে পড়ে রইলেন যে দেখে মনে হলো বুঝি মারাই গেছেন। পেছনে দৌড়ে গিয়ে খানিকটা জল নিয়ে এলাম, কিন্তু জ্ঞান ফেরাতে পারলাম না। তখন দৌড়ে গেলাম আইভি প্ল্যান্টে কিছু ব্র্যান্ডি আনতে। ফিরে এসে দেখি মেয়েটি আর নেই। নিশ্চয়ই জ্ঞান ফিরে পেয়ে খুব লজ্জিত হয়ে পড়েছিলেন। আমাকে আর মুখ দেখাতে সাহস করেননি। কার্পেটটা নড়ল কেমন করে? স্যার, ফিরে এসে কার্পেটটা কি বাস্তবিকই একটু কুঁচকে থাকতে দেখেছিলাম, কিন্তু শুনলেন তো, মেয়েটি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন কার্পেটের উপর। পালিশ করা মেঝের ওপর পাতা কার্পেটটাকে মেঝের সঙ্গে আটকে রাখারও কোনো বন্দোবস্ত নেই। আমি পরে তা সিধে করে দিই। কনস্টেবল ম্যাকফারসন, আজকে এই শিক্ষাই পেলে যে আমার চোখে ধুলো দিতে তুমি পারবে না। ভেবেছিলে তোমার কর্তব্যের গাফিলতি কোনোদিনই ধরা পড়বে না, কিন্তু কার্পেটটার দিকে এক লহমা তাকিয়েই আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছিল যে এই ঘরে একজনকে ঢুকতে দেওয়া হয়েছে। তোমার কপাল ভালো যে কিছুই খোয়া যায়নি, তা না হলে এতক্ষণে কোয়ার স্ট্রিটে চালান হয়ে যেতে। এই সামান্য ব্যাপারের জন্য মিছিমিছি আপনাকে কষ্ট দিলাম, আমি দুঃখিত মিস্টার হোমস। ভেবেছিলাম দ্বিতীয় দাগের সঙ্গে প্রথম দাগের না মিল হওয়ার পয়েন্ট শুনলে নিশ্চয়ই আগ্রহ বোধ করবেন আপনি। আরে পয়েন্টটা তো দারুণ ইন্টারেস্টিং বটেই। কনস্টেবল, এই ভদ্রমহিলাটি কি এ ঘরে শুধু একবারই এসেছিলেন? হ্যাঁ স্যার, মাত্র একবার। কে তিনি? নাম জানি না স্যার। টাইপরাইটিং সংক্রান্ত একটা বিজ্ঞাপন পড়ে খোঁজ নিতে বেরিয়েছিলেন। এসে পড়েন ভুল ঠিকানায়। ভারী মিষ্টি আর ভদ্র মেয়ে স্যার। চিপচিপে, লম্বা, সুন্দরী? হ্যাঁ স্যার, মিষ্টি চেহারার অল্প বয়সী যুবতী। সুন্দরী বলতে পারেন, কেউ কেউ হয়তো বলবে বেজায় সুন্দরী। উনি ভিতর দেখতে চাইলেন, এমন মিষ্টি ভাবে জেদাজেদি করতে লাগলেন যে আমি ভাবলাম দরজা দিয়ে একবার ওকে মাথা গলাতে দিলে কোনো ক্ষতি হবে না। কি রকম পোশাক পরেছিলেন তিনি? সাদা সিধে স্যার, পা পর্যন্ত লম্বা একটা গাউন। কোন সময়ে? সন্ধে ঘনিয়ে আসছিল তখন। ব্র্যান্ডি নিয়ে ফিরে আসার পথ দেখলাম ওরা ল্যাম্পগুলো জ্বালাচ্ছে। বেশ বেশ, এসো ওয়াটসন। আমার তো মনে হয় অন্যত্র এর চাইতেও দরকারি কাজ আমাদের আছে। লেস্ট্রেডকে সামনের ঘরে রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা। অনুতপ্ত কনস্টেবলটি এসে দরজা খুলে দিলেন। সিঁড়ির ধাপের ওপর বোঁ করে ঘুরে গেল হোমস। হাতের মধ্যে কি একটা জিনিস নিয়ে তুলে ধরল ম্যাকফারসনের সামনে। নির্বিষ্ট চোখে এক দৃষ্টে তাকিয়ে রইল কনস্টেবল ম্যাকফারসন। তারপরই চেঁচিয়ে উঠে কি যেন বলতে গেল সে। বিস্ময়ে প্রতিচ্ছবি ফুটে ওঠে তার মুখে। ঠোঁটের উপর তর্জনী রাখল হোমস। হাতের জিনিসটা রেখে দিল বুক পকেটে। তারপর যখন রাস্তায় নেমে এলাম, শুরু হলো তার অট্টহাস্য। চমৎকার বন্ধু ওয়াটসন, শেষ দৃশ্যের ড্রপ সিন এবার উঠেছে। শুনে তুমি আশ্বস্ত হবে যে যুদ্ধ আর হবে না। রাইট অনারেবল ট্রেলাউনি হোপের উজ্জ্বল ভবিষ্যৎ সুরক্ষিত। অবিবেচক নৃপতি মহোদয়কে তার অবিবেচনার কোনো শাস্তি পেতে হবে না। প্রধানমন্ত্রী মহাশয়কে ইউরোপীয় জটিলতায় নিয়ে মাথা ঘামাতে হবে না, এবং আমরা যদি সামান্য বুদ্ধি খরচ করে সমস্ত ব্যাপারটাকে সুকৌশলে পরিচালনা করতে পারি, তাহলে কারোরই আর একটা পেনিও লোকসান হবে না। নতুবা জানোই তো কি বিশ্রী দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। সমস্যার সমাধান করেছো তাহলে? একেবারে নয় ওয়াটসন, এখনো কতগুলো পয়েন্ট রয়েছে যা আগের মতোই অন্ধকার, কিন্তু এত বেশি জেনে ফেলেছি যে এখন যদি বাকিটুকু না জানতে পারি তো দোষ হবে আমাদের নিজেদেরই। এখন আমরা সিধে যাব হোয়াইট হল টেরেসে। এই ব্যাপারে চূড়ান্ত পরিণতি হবে সেখানেই। চলো। ইউরোপিয়ান সেক্রেটারির বাসভবনে পৌঁছে হোমস যার খোঁজ করল তিনি লেডি হিলডা। পথ দেখিয়ে নিয়ে যাওয়া হলো আমাদের মর্নিং রুমে। মিস্টার হোমস, এই কিন্তু আপনার অত্যন্ত অন্যায় এবং খারাপ আচরণ। আমাদের ইচ্ছে আপনার সামনেই প্রকাশ করতে এসেছি।
আপনার সঙ্গে আমার সাক্ষাৎকার গোপনে রাখবেন শুধু এই কারণে যে আমার স্বামী যেন মনে না করেন যে আমি তার ব্যাপারে নাক গলাচ্ছি। আর তবুও কিনা এখানে এসে আপনি আমায় সবার সন্দেহভাজন করে তুলছেন এবং দেখাচ্ছেন যে আপনার আমার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক। ম্যাডাম, দুর্ভাগ্যক্রমে এছাড়া আর কোনো সম্ভাব্য বিকল্প পথ আমার ছিল না। গুরুত্বপূর্ণ এই দলিলটা উদ্ধারের কাজে বহাল করা হয়েছে আমাকে। সুতরাং ম্যাডাম, বলতে বাধ্য হলাম, দয়া করে দলিলটা আমার হাতে ফিরিয়ে দিন। তড়াক করে লাফিয়ে উঠলেন লেডি। নিমেষের মধ্যে প্রদীপ্ত হয়ে উঠল তার দুই চোখ। এমনভাবে টলমল করে উঠলেন যে আমি ভাবলাম এবার বুঝি জ্ঞান হারাবেন তিনি। তারপরে প্রবল প্রচেষ্টায় আঘাতের বিপর্যয় থেকে নিজেকে সামলে নিলেন। আতীব্র বিস্ময় আর ঘৃণা মেশানো ক্রোধ মুখের প্রতিটি রেখা বিতাড়িত করলে তার সব ভাবকে। আপনি আমায় অপমান করলেন মিস্টার হোমস। ধীরে ধীরে ম্যাডাম, এসব করে কোনো লাভ হবে না। চিঠিটা বার করে দিন। আপনারা যান, বাটলার এসে আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। ঘন্টা বাজবে না লেডি হিল্ডা। যদি বাজান তো একটা কেলেঙ্কারি এড়ানোর জন্য আমার যাবতীয় আন্তরিক প্রচেষ্টা বিফলে যাবে। চিঠিটা দিয়ে দিন, তাহলে সবকিছু দেখবেন ঠিক হয়ে গেছে। আমার হাতে হাত মিলিয়ে চলুন, সব বন্দোবস্ত আমি করে দেব। কিন্তু আমার বিরুদ্ধে গেলেই আপনার স্বরূপ প্রকাশ করে দিতে দ্বিধা করব না আমি। উদ্ধত একটা মুখের ভাব নিয়ে দাঁড়িয়ে রইলেন লেডি হিল্ডা। রানীর মতোই চেহারা তার। নিষ্পলক দুই চোখ দিয়ে হোমসকে গেঁথে ফেলে যেন ওর মনের গভীরে সবটুকু পড়ে নিলেন। ঘন্টা দড়িতে হাত রেখেছিলেন বটে, দড়ি টেনে ঘন্টা বাজানো থেকে সামলে নিলেন নিজেকে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন আপনি। এখানে আসা, অতঃপর করে একজন স্ত্রীলোককে ভড়কে দেওয়ার চেষ্টা করাটা খুব পুরুষোচিত কাজ নয় মিস্টার হোমস। আপনি কিছু জানেন বলছেন। কি জানেন আপনি? দয়া করে আসনে বসুন ম্যাডাম। পড়ে গেলে নিজেই চোট পাবেন। আপনি না বসা পর্যন্ত আমি কথা বলবো না। ধন্যবাদ। আপনাকে আমি 5 মিনিট সময় দিচ্ছি মিস্টার হোমস। অনলি 5 মিনিটস। 1 মিনিটই যথেষ্ট লেডি হিল্ডা। আমি জানি আপনি এডওয়ার্ডো লুকাসের সঙ্গে দেখা করেছিলেন, দলিলটা তাকে দিয়েছিলেন। অতি দক্ষতার সঙ্গে গত রাতে সেই ঘরেই আবার গিয়েছিলেন এবং সুকৌশলে চিঠিটাকে বার করে এনেছেন কার্পেটের তলে লুকোনো জায়গা থেকে। ছাই ছাই মুখে, বিস্ফারিত চোখে হোমসের পানে তাকিয়েছিলেন লেডি হিল্ডা। কথা বলার আগে বার তুয়েক ঢোক কিনলেন। আপনি 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 উন্মাদ হয়ে গেছেন মিস্টার হোমস। আপনি বদ্ধ উন্মাদ। পকেট থেকে ছোট্ট এক টুকরো কার্ডবোর্ড বার করল হোমস। জিনিসটা ফটোগ্রাফ থেকে কেটে নেওয়া একটি স্ত্রীলোকের মুখের ছবি। ভেবেছিলাম কাজে লাগতে পারে, তাই সবসময় সঙ্গে সঙ্গে রেখেছিলাম এই ছবিটি। পুলিশম্যান ছবি দেখে চিনতে পেরেছে। যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো লেডি হিল্ডার। মাথা এলিয়ে পড়ল চেয়ারের পেছনে। স্বীকার করুন লেডি হিল্ডা, চিঠিটা আপনার কাছেই আছে। ব্যাপারটাকে এখনো সামলে নেওয়া যায়। আপনাকে এ ঝামেলায় জড়ানোর কোনো অভিপ্রায় নেই আমার। হারানো চিঠিটা আপনার স্বামীর কাছে পৌঁছে দিলেই শেষ হয়ে যায় আমার কর্তব্য। আমার উপদেশ নিন, সরলভাবে সব খুলে বলুন আমাকে। এছাড়া রেহাই পাওয়ার আর কোনো পথ আপনার নেই। আবার আপনাকে বলছি মিস্টার হোমস, উদ্ভট কতগুলো কল্পনার জাল বুনে চলেছেন আপনি। আপনার জন্য আমি দুঃখিত লেডি হিল্ডা। আমার যথাসাধ্য করলাম আপনার জন্য, সবই দেখছি বৃথা। ঘন্টা বাজিয়ে দিল। ঘরে ঢুকলো বাটলার। মিস্টার ট্রেলাউনি হোপ বাড়িতে আছেন? উনি একটা সময় উনি বাড়ি পৌঁছাবেন স্যার। তার মানে আরো মিনিট 15। বেশ, আমি অপেক্ষা করব। বাটলার বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করতে না করতে লেডি হিল্ডা হাঁটু গেড়ে বসে পড়ল হোমসের পায়ের কাছে। দুই হাত সামনে এগিয়ে ধরে সুন্দর মুখটা তুলে ধরলেন হোমসের দিকে। তার চোখ জলে ভিজে গেছে। মিস্টার হোমস, আমাকে এই যাত্রাটা ছেড়ে দিন মিস্টার হোমস। আমাকে বাঁচান। ঈশ্বরের দোহাই, ওর কাছে কথা বলবেন না। ওকে যে আমি বড় ভালোবাসি মিস্টার হোমস। ওর জীবনে এইটুকু ছায়াও আমি ফেলতে চাই না। আমি তো জানি সে আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ওর মনের ভেতরটা। লেডি হিল্ডাকে ধরে তুলল হোমস। ধন্যবাদ ম্যাডাম। আপনি যে এই শেষ মুহূর্তেও আপনার বিচার বুদ্ধি ফিরে পেয়েছেন, এজন্য ধন্যবাদ। আর একটা সেকেন্ডও নষ্ট করা যায় না। চিঠিটা কোথায়? তীর বেগে একটা লেগবার টেবিলের কাছে গিয়ে চাবি ঘুরিয়ে ডেস্কটা খুলে ফেললেন লেডি হিল্ডা। ভেতর থেকে বার করে আনলেন
নীল রঙের একটা দীর্ঘ লেফাফা। এই সেই চিঠি মিস্টার হোমস। ঈশ্বরের নামে শপথ করে বলছি, ভেতরে কি আছে তা আমি কোনো দিনই খুলে দেখিনি। কি করে ফেরত দি খামটা? তাড়াতাড়ি যা হয় একটা উপায় ভেবে বার করতেই হবে আমাদের। ডিসপ্যাচ বক্সটা কোথায়? এখনো ওর শোবার ঘরেই আছে। ও, কি সৌভাগ্য! তাড়াতাড়ি ম্যাডাম, বক্সটা নিয়ে আসুন এখানে। মুহূর্ত পরেই লাল রঙের একটা চ্যাটালো বক্স হাতে নিয়ে ফিরে এলেন লেডি হিল্ডা। এর আগে কি করে খুলেছিলেন বক্সটা? নকল চাবি আপনার কাছে আছে? নিশ্চয়ই আছে, খুলুন। বুকের ভেতর থেকে ছোট্ট একটা চাবি বের করলেন লেডি হিল্ডা। ওপরের দিকে ছিটকে খুলে গেল বাক্সের তালা। কাগজপত্রের ঠাসা ভেতরটা। নীল লেফাফাটা একদম ভেতরে ঠেসে দিল হোমস। অন্যান্য দলিলের পাতার ফাঁকে ঢুকিয়ে দিয়ে রেখে দিল বাক্সের ঠিক মাঝামাঝি জায়গায়। বন্ধ হয়ে গেল বাক্স। চাবি ঘুরল এবং ফিরে গেল তার শোবার ঘরে। এইবার আমরা তৈরি। এখনো 10 মিনিট হাতে আছে। আপনাকে আড়াল করতে গিয়ে অনেক দূরে গড়িয়েছি। লেডি হিল্ডা, তার প্রতিদানে আপনি শুধু এই সময়টুকুর মধ্যে বলুন, অকপটে বলুন, এই অসাধারণ ব্যাপারের আসল অর্থটা কি? মিস্টার হোমস, সবই বলবো আপনাকে। ওকে শুধু এক মুহূর্তের জন্যও দুঃখ দেওয়ার আগে যেন আমার ডান হাতটা আমি নিজেই কেটে ফেলি। সারা লন্ডনে আপনি এমন একজন মেয়েকে খুঁজে পাবেন না যে তার স্বামীকে আমার মতো করে এতখানি ভালোবাসে। তার তবু আমি যা করেছি, যা করতে আমি বাধ্য হয়েছি, তা যদি শুনতে পান তো জীবনে আর আমায় ক্ষমা করে উঠতে পারবেন না উনি। ওর মান সম্মান এতই সুমহান, এতই সুউচ্চ যে কোনো রকম পদস্খলন, ভুল ত্রুটিকে উনি বিস্মৃত হতে পারেন বা ক্ষমার চোখে দেখতে পারেন না। আমাকে সাহায্য করুন মিস্টার হোমস। আমার সুখই তার সুখ, অথচ এই কি মহাসংকটের মাঝে এসে পড়ল আমাদের দুজনের জীবন। তাড়াতাড়ি ম্যাডাম, তাড়াতাড়ি, সময় কমে আসছে। মিস্টার হোমস, সবকিছুর মূলে আছে আমার লেখা একটা চিঠি। আগে অবিবেচকের মতো, মহামূর্খের মতো লেখা একটা চিঠি। আবেগবিহ্বল প্রেমাপ্লুত এক বালিকার লেখা একটা চিঠি। কারো ক্ষতি করার কোনো ইচ্ছে আমার কোনোদিনই ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমি জানি উনি এই চিঠিতে গুরু অপরাধ বলেই গণ্য করতেন। এই চিঠি উনি পড়লে আমার উপর ওর অটুট আস্থা চিরকালের মতো ধ্বংস হয়ে যেত। এই চিঠি লেখার পর অনেক বছর কেটে গেছে। ভেবেছিলাম সমস্ত ব্যাপারটা ভুলে গেছে সবাই, আর তারপরেই এই লুকাস লোকটার কাছে শুনলাম যে চিঠিটা তার হাতে এসে পৌঁছেছে এবং শিগগিরই আমার স্বামীর সামনে সেটা হাজির করছে। আমি অনুনয় করে দয়া ভিক্ষা করলাম ওর। সে বলল চিঠিটা সে আমায় ফিরিয়ে দিতে পারে একটাই শর্তে। আমার স্বামীর ডিসপ্যাচ বক্স থেকে বিশেষ একটা দলিল এনে দিতে হবে তার হাতে। অফিসে ওর কয়েকজন গুপ্তচর আছে, তারাই এসে ওকে দলিলটার অস্তিত্ব জানিয়েছিল। আমাকে আশ্বাস দিলে যে এর ফলে আমার স্বামীর কোনো ক্ষতি হবে না। আমার স্থানে নিজেকে কল্পনা করুন মিস্টার হোমস, এই অবস্থায় কি করা উচিত আমার? স্বামীকে বিশ্বাস করে অকপটে সব খুলে বলা। আমি তা পারিনি মিস্টার হোমস, আমি তা পারিনি। একদিকে নিশ্চিত ধ্বংস, অপরদিকে স্বামীর কাগজপত্র অপহরণ করা ভয়ঙ্কর কাজ মনে করলেও রাজনীতির ক্ষেত্রে এর ফলাফল আমি উপলব্ধি করতে পারিনি। তার চেয়ে বরং স্নেহ, ভালোবাসা আর বিশ্বাসের ক্ষেত্রে এর পরিণাম কি তা জলের মতো স্বচ্ছ মনে হয়েছিল আমার কাছে। আমি তাই করলাম মিস্টার হোমস। চাবিটার একটা ছাপ নিলাম আমি। এই লুকাস লোকটা একটা নকল চাবি আনিয়ে দিলে আমায়। ডিসপ্যাচ বক্স খুলে কাগজটা নিয়ে পৌঁছে দিয়ে এলাম গোডলফিন স্ট্রিটে। সেখানে কি ঘটলো ম্যাডাম? পূর্ব ব্যবস্থা মতো দরজায় টোকা দিলাম আমি। দরজা খুলে দিলে লুকাস। এর পিছু পিছু এসে পৌঁছালাম তার ঘরে। হল ঘরের দরজা দুহাত করে রেখে এলাম এই কারণে যে লোকটার সঙ্গে একলা থাকতে ভয় ভয় করছিল আমার। ভেতরে ঢোকার সময় মনে আছে একজন স্ত্রীলোককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমাদের কাজ শেষ হলো অচিরেই। আমার চিঠিটা ও টেবিলের উপরে রেখেছিল। আমি দলিলটা তুলে দিলাম ওর হাতে। চিঠিটা আমাকে দিয়ে দিল। ঠিক এই মুহূর্তে
দরজার কাছে কিসের একটা শব্দ শুনতে পেলাম। প্যাসেজে সিঁড়ির ধাপ ছিল। লুকাস চট করে কার্পেটটা তুলে ফেলে একটা চোরা গর্তের মধ্যে দলিলটা ঠেলে গুঁজে দিয়ে আবার কার্পেটটা পেতে দিল সমান করে। এরপরেই যা ঘটল তা এক টুকরো ভয়াবহ দুঃস্বপ্ন। পলকের মধ্যে যেন স্বপ্নের ঘোরে দেখলাম একটা মলিন উন্মত্ত মুখ। কানে শুনলাম ফরাসি ভাষায় একজন স্ত্রীলোকের চিলির মতো তারস্বরে চিৎকার, প্রতীক্ষা আমার বিফলে যায়নি। শেষ পর্যন্ত পেয়েছি তোমায় ওই মেয়েটার সাথে। শুরু হলো বর্বরের মতো দারুণ ধস্তাধস্তি। লুকাসের হাতে দেখলাম একটা চেয়ার, আর স্ত্রীলোকটার হাতে ঝলসে উঠল একটা ছোরা। তীর বেগে আমি বেরিয়ে পড়লাম এই দৃশ্য ছেড়ে। দৌড়ে এসে পড়লাম বাইরে। রাস্তায় পুরেও দৌড় থামালাম না। খণ্ডযুদ্ধের বিভৎস ফলাফল জানতে পারলাম পরের দিন সকালে কাগজে। চিঠিটা ফিরে পেয়ে সে রাতটা কিন্তু বড় সুখেই কাটালাম আমি। তখন অবশ্য বুঝিনি ভবিষ্যতের গর্ভে লুকানো এর বিস্ময় পরিণতি। পরের দিন সকালে বুঝলাম এক উৎপাত চাপা দিতে গিয়ে আর এক উৎপাতের সৃষ্টি করেছি আমি। দলিল খোয়া যাওয়ায় আমার স্বামীর মানসিক যন্ত্রণা তীরের মতো গিয়ে আমার বুকে বিঁধল। তখনই আর কাল বিলম্ব না করে ভাবলাম তার পায়ে লুটিয়ে পড়ে বলি আমার কীর্তিটা, কিন্তু অতি কষ্টে সামনে নিলাম নিজে। কেননা তা করা মানেই তো অতীতের অন্যায়কে স্বীকার করা। সেই দিনই সকালে আপনার কাছে গেলাম এই উৎকট অপরাধের পুরো গুরুত্বটা জানতে। সেই মুহূর্তেই উপলব্ধি করলাম আমার কাজের সুদূর প্রসারী প্রতিক্রিয়া। সেই মুহূর্ত থেকে শুধু একটি চিন্তাই পরিব্যাপ্ত হয়ে পড়ল আমার মনের কোণে, এবং সে চিন্তা হলো যেমন করেই হোক আমার স্বামীর দলিলটাকে ফিরিয়ে আনা। এমনও তো হতে পারে যে লুকাস দলিলটাকে যেখানে লুকিয়ে রেখেছিল এখনও তা সেখানেই আছে। ভয়ঙ্কর ওই স্ত্রীলোকটা ঘরে ঢোকার আগেই কাগজটা ও লুকিয়ে ফেলেছিল, এবং সে না এসে পড়লে আমি বোধহয় জানতেই পারতাম না তার গোপন স্থানের হদিশ। কি করে যাওয়া যায় তার ঘরে? দুদিন চোখে চোখে রাখলাম জায়গাটা, কিন্তু একবারও দরজাটাকে খোলা অবস্থায় দেখলাম না। গত রাতে শেষ চেষ্টা করলাম। কি করেছিলাম, কিভাবে করেছিলাম এবং কিভাবে আমি কার্যোদ্ধার করি তা তো আপনি আগেই জেনেছেন। কাগজটা নিয়ে এলাম বাড়িতে। অপরাধ স্বীকার না করে স্বামীর কাছে এই দলিল ফিরিয়ে দেবার কোনো পথ না পেয়ে ভাবলাম নষ্ট করে ফেলবো কাগজটাকে। হেভেন্স, ওর পায়ের শব্দ শুনতে পাচ্ছি সিঁড়ির উপর। হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়লেন উত্তেজিত ইউরোপীয় সেক্রেটারি। খবর আছে মিস্টার হোমস? কোনো খবর আছে? কিছু আশা আছে। ওহ থ্যাংক গড! প্রধানমন্ত্রী মশাই আমার সাথে লাঞ্চ খাবেন। আপনার আশার অংশ কি তিনি নিতে পারেন? ইস্পাত কঠিন নার্ভ থাকা সত্ত্বেও আমি জানি এই ভয়ঙ্কর ঘটনার পর থেকে ঘুম উড়ে গেছে ওর চোখের পাতা থেকে। চেক পোস্ট প্রধানমন্ত্রী মশাইকে উপরে আসতে বলবে কি? এই হিল্ডাডিয়ারের একটা রাজনীতি সংক্রান্ত ব্যাপার। কয়েক মিনিটের মধ্যেই ডাইনিং রুমে তোমার সঙ্গে আমাদের দেখা হবে। কোন প্রধানমন্ত্রীর অচঞ্চল হাবভাবে সংযমের প্রকাশ দেখলাম, কিন্তু তবুও তার চোখের দীপ্তি আর অস্বস্তিতার হাতের মৃদু কম্পন থেকে বুঝলাম তরুণ সহকর্মীর উত্তেজনার কবল থেকে তিনিও নিস্তার পান। শুনলাম রিপোর্ট দেওয়ার মতো খবর এনেছেন মিস্টার হোমস। এখন কিন্তু তা পুরোপুরি না বাচক। যেখানে এ দলিলের হদিশ পাওয়া সম্ভব সব জায়গাতে খবর নিয়েছি আমি। কোনো রকম বিপদের আশঙ্কা যে নেই এই বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু তা তো যথেষ্ট নয় মিস্টার হোমস। এরকম একটা আগ্নেয়গিরির ওপরে আমরা তো চিরকাল বসে থাকতে পারি না। নিশ্চয়ই কিছু আমাদের পেতেই হবে। আশা আছে তা পাবো, সে কারণেই আমরা এখানে এসেছি। এই ব্যাপার নিয়ে আমি যতই ভাবছি ততই একটা বিশ্বাস দৃঢ় মূল হয়ে যাচ্ছে আমার মনে। বিশ্বাসটা এই চিঠিটা কোশমিন কালেও এ বাড়ির বাইরে যায়নি। মিস্টার হোমস, যদি যেত তাহলে তো এতক্ষণে সবাই জেনে যেত। কিন্তু এ বাড়ির মধ্যেই রেখে দেওয়ার জন্য কেই বা সরাতে যাবে বলুন? আর কেনই বা নেবে সে? আমি বিশ্বাস করি না যে চিঠিটা কেউ নিয়েছে। তাহলে ডেসপ্যাচ বক্স থেকে চিঠিটা উধাও হলো কেমন করে শুনি? আমি বিশ্বাস করি না যে চিঠিটা আদৌ ডেসপ্যাচ বক্সের বাইরে গেছে। মিস্টার হোমস, বড় অসময়ে এসব রঙ্গ পড়িয়া শুরু করেছেন। আমি আপনাকে আগেই বলেছি যে চিঠিটা বাক্স থেকে উধাও হয়েছে। মঙ্গলবার সকালের থেকে বক্সটার পরীক্ষা করেছিলেন? না, তার আর দরকার ছিল না। কিন্তু আমি তো পুরোপুরি সন্দেহমুক্ত হতে পারছি না।
বিশ্বাসও করে উঠতে পারছি না। এরকম ব্যাপার ঘটতে তো এর আগেও আমি দেখেছি। আর ধরে নিচ্ছে নিশ্চয়ই আরও কাগজপত্র ছিল বক্সের মধ্যে, সেই সবের মধ্যেই মিশে থাকতে পারে দলিলটা। দলিলটা ছিল সবার উপরে। কেউ হয়তো নেড়েছিল বক্সটাকে, তাতেই নিচের দিকে চলে গেছে। না না, আমি সবকিছু বার করে দেখেছিলাম। ও, অনায়াসেই তো সমাধান করা যায় এই সমস্যার। ডিসপ্যাচ বক্সটা এখানে আনাও দেখি। ঘন্টা বাজালেন সেক্রেটারি। জেক বস, আমার ডেসপ্যাচ বাক্সটা নামিয়ে আনো। সময়ের হাস্যকর অপচয় ছাড়া আর কোনো লাভই হবে না। এই করলেই যদি সন্তুষ্ট হন তো তবে তাই হোক। ধন্যবাদ জেক বস, এখানে রাখো। চাবিটা সবসময়ই আমার ঘড়ির চেনে লাগানো থাকে। এই দেখুন এই কাগজগুলো, লর্ড মেরেরোর চিঠি, স্যার চার্লস হার্ডির রিপোর্ট, বেলগ্রেড থেকে সংক্ষিপ্ত বিবরণী, রাশিয়ান জার্মান ফসল, কর সংক্রান্ত টিকি টিপ্পণী, মাদ্রিদের চিঠি, লর্ড ফ্লাওয়ার্সের চিরকুট। এটা কি? ওর হাত থেকে নীল লেফাফাটা ছিনিয়ে নিলেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, এইটাই, চিঠিটাও আছে। হোপ, আমার অভিনন্দন নাও। ধন্যবাদ। ওহ, এ কি গুরুভার পাথর নেমে গেল আমার বুক থেকে। কিন্তু এই যে অকল্পনীয়, অসম্ভব। মিস্টার হোমস, আপনি ভেলকি জানেন, আপনি ঐন্দ্রজালিক। কি করে জানলেন আপনি যে চিঠিটা এখানেই রয়েছে? কেননা আমি জানতাম এই চিঠি আর কোথাও নেই। আমার চোখেও বিশ্বাস করতে পারছি না আমি। ক্ষিপ্তের মতন দরজার কাছে ছুটে গেল সেক্রেটারি। সিঁড়ির উপর থেকে ভেসে এলো ওর কণ্ঠস্বর। আমার স্ত্রী কোথায়? ওকে বলে আসি সব ঠিক হয়ে গেছে। হিলডা, হিলডা। চকচকে চোখে মিটমিট করে হোমসের পানে তাকালেন প্রধানমন্ত্রী। এবার বলুন তো মশাই, এই ব্যাপারে চোখের দেখার চেয়ে অদেখা জিনিসই আছে বেশি। চিঠিটা কি করে ফিরে এলো বক্সের মধ্যে? আশ্চর্য ওই দুটি চোখের তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টির সামনে মুচকি হেসে সরে গেল হোমস। আমাদেরও তো কিছু কিছু কূটনৈতিক মন্ত্রগুপ্তি আছে। বলে টুপিটা তুলে নিয়ে ও এগিয়ে গেল দরজার দিকে।